ঘটনাটি আমি বর্ণনা করব স্বয়ং জাহেদ ভাইয়ের মুখনিসৃত ভাষাতেই, যাতে উনি যে ভয় অনুভব করেছিলেন তা বিন্দুমাত্র অমলিন না হয়। তবে আর বিলম্ব কেন, শোনা যাক জাহেদ ভাইয়ের ভাষাতেই। সময়টা 2015 সাল। বছরের এই সময়টাতেও ঢাকায় শীতটা ঠিক জাঁকিয়ে বসেনি, তবে চারিদিকে একটা হিমেল পরশ লেগে আছে। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে দিন কয়েক আগে। ফলাফল প্রকাশের আগে প্রায় মাসখানেকের ছুটি। এই অফুরন্ত অবসর কাটানোর জন্য মা বাবার সাথে গ্রামের বাড়ি আসা। আমাদের গ্রামের বাড়ি মানেই বর্তমানে আমার কাছে দাদা দেলোয়ার মিয়ার বিশাল উঠোন, আর সেই উঠোনের কোনায় একটা গোয়াল ঘর। বছরে একবার কি দুবার আসা হয় এখানে। প্রতিবারই গ্রামের কারো না কারো মুখে দাদার পুকুর পাড় কিংবা গোয়াল ঘরটাকে নিয়ে দু একটা গা ছমছমে কথা কানে আসতো। কেউ নাকি রাতের বেলা পুকুর ঘাটে ছায়া দেখেছে, কেউ শুনেছে গোয়াল ঘরের ভেতর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ। আমি শহুরে ছেলে, এসব অলৌকিক গালগপ্পকে বরাবরই ফোঁ দিয়ে উড়িয়ে দিয়েছি। কিন্তু সেদিনের পর থেকে এই তুচ্ছ তাচ্ছিল্যের বিশ্বাসটা আমার পায়ের তলার মাটি সরিয়ে নিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাদার টিনের ঘরের সামনের মূল কক্ষে বসে গল্প করছিল। আমার দাদা, দাদি, মা, বাবা, আমার ছোট খালা। ঘরের ভেতর হ্যারিকেনের হলদে আলোয় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। বাইরে তখন নিঝুম রাত, ঝিঝি পোকার একটানা ডাক সেই নিস্তব্ধতাকেও আরো গভীর করে তুলছিল। আমি গল্পের আসর থেকে উঠে নিজের ঘরে এলাম। জানলার পাশটা এসে দাঁড়াতেই বাইরের হিম শীতল বাতাসটা মুখে ঝাপটা মারল। আমার শোবার ঘরের জানলা দিয়ে দাদার বাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায়। ঠিক পেছনেই সেই গোয়াল ঘর, তার গা ঘেঁষে বিশাল এক পুকুর, আর পুকুরের ওপারেই ঘন বাঁশঝাড়। পূর্ণিমার রাত না হলেও চাঁদের আবছা আলোয় চারপাশটা কেমন ফ্যাকাশে লাগছিল। হুট করেই আমার চোখ আটকে গেল গোয়াল ঘরটার দিকে। তখন যা দেখে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল তা হলো ভেতরের মানুষটার অবয়ব। অবিকল আমার মায়ের মতো একজন মহিলা কোদাল দিয়ে এক নাগারে মাটি কুপিয়ে চলেছেন। খনক 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 একটানা শব্দটা রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা এই রাতে গোয়াল ঘরে মাটি কোপাচ্ছেন? অসম্ভব। আমার মা বরাবরই একটু আরাম প্রিয়। গ্রামের বাড়ির কাজ বলতে তিনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খান না। দাদা দাদি কতবার সাথে করেও ওনাকে দিয়ে সামান্য কাজটুকুও করতে পারেন না। সেই মা কিনা আজ একা একা গোয়াল ঘরের ভেতরে মাটি খুঁড়ছে, তাও এমন অদ্ভুতভাবে যেন কোনো ঘোরের মধ্যে আছে। আমি কয়েকবার চোখ কচলে নিলাম। না, চোখে ভুল নয়। চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট। পরনের শাড়িটাও হুবহু আমার মায়ের। কিন্তু কেন? কি এমন আছে ওখানে যে আমার মা সব লাজ লজ্জা শরম ভুলে এমন একটা কাজে মগ্ন হয়ে গেলেন? আমার মাথায় হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করলো। ভাবলাম গিয়ে দেখি ব্যাপারটা কি। জানালা থেকে সরে এসে আমি দরজা খোলার জন্য সামনের ঘরের দিকে পা বাড়ালাম। যে কক্ষে সবাই মিলে গল্প করছিল সেই ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই আমার শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তে সরে গেল। আমি যা দেখলাম তা এতক্ষণের বিশ্বাসকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মা, আমার খালা, দাদা, দাদি, বাবা সহ বাকিদের সাথে ঠিক আগের মতোই গল্পে মেতে আছেন। হ্যারিকেনের আলোয় তার মুখটা ঝলমল করছে। তিনি খালার কথায় খিলখিল করে হেসে উঠলেন। আমার মাথাটা ভোঁ ভোঁ করতে শুরু করলো। তাহলে গোয়াল ঘরে ওটাকে? অবিকল আমার মায়ের মতো দেখতে ওই তীব্র আক্রোশে মাটি কুঁপিয়ে চলা নারী মূর্তিটাকে? আমার গলা শুকিয়ে কাঠ। আমি কি তাহলে ভুল দেখছি, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে ভয়ঙ্কর কোনো খেলা খেলছে? কাউকে কিছু বলতে পারলাম না। বললে হয়তো সবাই আমাকে পাগল ভাববে। আমি কাঁপা কাঁপা পায়ে সদর দরজার কাছে গেলাম।
কপাটটা খুলে সাবধানে এক চুল ফাঁক করে বাইরে তাকালাম। উঠোনটা পুরো খালি, চাঁদের হালকা আলোয় ধুধু করছে, কোনো মানুষের চিহ্ন নেই। সাহসে বুক বাঁধলাম, যা থাকে কপালে আমাকে দেখতেই হবে। খালি পায়ে উঠোনে নেমে এলাম। কনকনে ঠান্ডা মাটি পায়ের তলায় কাটার মতো বিচ্ছিল। আমি বাড়ির দেয়াল ঘেঁষে কোণার দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে গোয়াল ঘরটা পরিষ্কার দেখা যায়। কাছে যেতেই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। গোয়াল ঘরের পেছনের বাঁশ ঝাড়টাও আগের চেয়েও বেশি অন্ধকার আর দুর্ভেদ্য হয়ে উঠেছে। একটা ভ্যাপসা গুমোট হাওয়া সেখান থেকে ভেসে আসছে। গোয়ালঘরটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার, যেন একটা দানবের হাঁ করা মুখ। আমি আরও কয়েক পা এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয়টা বিস্ময়ে পরিণত হলো। গোয়ালঘরের সামনে না আছে কোনো মানুষ, না আছে সেই কোদালটা, আর না আছে এক ফোঁটা খোঁড়া মাটি। সবকিছু একেবারে স্বাভাবিক, পরিপাটি। এখানে কিছুই ঘটেনি, এক বিন্দু মাটিও সরেনি। তাহলে আমি কি দেখলাম? কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু উধাও হয়ে গেল। এটা কি শুধুই আমার চোখের ভুল, নাকি অল্প আলোয় অন্য কাউকে আমার মা বলে ভ্রম হয়েছিল? হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কোনো গ্রামবাসী গোবরের সারের জন্য মাটি নিচ্ছিল, আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু মন মানছিল না, অবয়বটা যে হুবহু আমার মায়ের মতো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, প্রায় দৌড়ে ঘরে ফিরে এলাম। আমার ফ্যাকাশে মুখ দেখে বাবা জিজ্ঞেস করলেন, কিরে, শরীর খারাপ নাকি? আমি কোনো মতে মাথা নেড়ে না বলে নিজের ঘরে এসে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতের ঘুম আমার জন্য হারাম হয়ে গেল। বারবার চোখের সামনে ভেসে উঠছিল দুটো দৃশ্য। এক, গোয়াল ঘরের ভেতরে আমার মায়ের মতো দেখতে সেই নারী মূর্তিটিকে আক্রোশে মাটি কোপাতে দেখতে থাকা, আর দুই, ঘরের ভেতর আমার আসল মায়ের নিশ্চিন্ত হাসি মুখ। এই দুই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আমার সত্তাটা যেন হারিয়ে যাচ্ছিল কোনো এক অন্ধকার কুয়োয়। সেদিন বুঝতে পারিনি এটা ছিল একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা মাত্র, যার শেষটা আমার জন্য অপেক্ষা করছিল আরো মর্মান্তিকভাবে। গ্রামের অস্বস্তিকর রাতটা পেছনে ফেলে আমরা ঢাকায় ফিরে এসেছিলাম। শহরের যান্ত্রিক কোলাহল, ব্যস্ত রাস্তাঘাট আর উঁচু দালানের ভিড়ে আমি চেষ্টা করছিলাম মন থেকে ওই রাতের ঘটনাটা মুছে ফেলতে। ভেবেছিলাম হাজারো ব্যস্ততার চাপে হয়তো স্মৃতিটা একসময় ফিকে হয়ে যাবে, যেমনটা পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে তৈরি হওয়া ঢেউ একসময় মিলিয়ে যায়। কিন্তু আমার ধারণা ভুল। দিন গড়াতে লাগলো, সপ্তাহ পেরিয়ে মাস ছুঁই ছুঁই। আমি আমার দৈনন্দিন জীবনে ফিরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা ইত্যাদি। কিন্তু মনের গভীরে কাঁটার মতো বিঁধে রইল ওই রাতের দৃশ্যটা। অবিকল আমার মায়ের মতো দেখতে সেই নারী মূর্তি আর শূন্য গোয়াল ঘর। যতই দিন যাচ্ছিল ততই ঘটনাটা আমার মাথায় আরো জাঁকিয়ে বসছিল। রাতের বেলা নিজের ঘরে একা থাকতে গেলেই বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠত। মনে হতো এই বুঝি জানালার ওপাশে আবছা অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখব। এরপর শুরু হলো আমার দুঃস্বপ্নের যন্ত্রণা। প্রায় প্রতি রাতেই আমি একই স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে আমি নিজেকে আবিষ্কার করতাম গ্রামের বাড়ির ওই শোবার ঘরে, একই জানালার ধারে দাঁড়িয়ে আছি। বাইরে খুটখুটে অন্ধকার, আর অন্ধকারের মাঝে গোয়াল ঘরটায় দাঁড়িয়ে আছে ভয়ানক দৈত্যের মতো। আমি স্বপ্নেই দেখতাম ওই নারী মূর্তিটিকে, আমার মায়ের প্রতিচ্ছবি, এলোমেলো চুলে উন্মাদের মতো আক্রোশে মাটি কুপিয়ে চলেছে। খনক খনক খনক। স্বপ্নের ভেতর শব্দটা এত জীবন্ত লাগতো যে আমার হৃৎপিণ্ডটাও ওই কোদালের আঘাতে তাল মেলাতে শুরু করত। স্বপ্নের এই পর্যন্ত প্রতিবার একই থাকত। এরপর ঘটত ভয়ঙ্কর ঘটনাটা, যা প্রায় আমার ঘুম কেড়ে নিয়েছিল। মাটি কোপাতে কোপাতে মূর্তিটা হঠাৎ থেমে যায় স্বপ্নে। চারিদিকে নেমে আসতো কবরস্থানের মতো পরিবেশ। তারপর খুব ধীরে, অস্বাভাবিক যান্ত্রিক ভঙ্গিতে সে আমার দিকে ঘাড় ঘোরাতো। তার মুখটা থাকতো কুয়াশার মতো অস্পষ্ট, মানে কোনো চেহারা বোঝা যেত না।
কিন্তু মুখমণ্ডলের জায়গায় স্পষ্ট দেখতাম দুটো চোখ, হলদে আভার দুটো চোখ, যা দেখতে বনের গভীরে কোনো ক্ষুধার্ত জন্তুর চোখের মতোই। চোখ দুটো স্থির হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আমিও খেয়াল করতাম, চাহনিটায় না ছিল কোনো রাগ, না ছিল ঘৃণা। আমি যতটুকু বুঝতাম তাতে মনে হতো প্রাণহীন শূন্যতার তীব্র ক্ষুধা চোখ দুটোকে জ্বালাচ্ছে। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যেত। ধর্মর করে উঠে বসতাম আমি। সারা শরীর ঘামে ভেজা, হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে আসতো। এই বুঝি দম বন্ধ হয়ে যাবে। নিজের পরিচিত ঘরের দেয়ালগুলোকেও তখন অচেনা আর বিপজ্জনক মনে হতো। 1.5 মাস কেটে গেল এই অসহনীয় যন্ত্রণার মধ্যে। আমার স্বাস্থ্য ভাঙতে শুরু করে, চোখের নিচে কালি জমে গেল, খাবারের রুচি নেই বললেই চলে। আমার এই পরিবর্তন মা বাবার চোখ এড়ায়নি। তারা বারবার জিজ্ঞেস করতেন কি হয়েছে, কিন্তু আমি প্রতিবারই এড়িয়ে যেতাম। কি বলবো আমি তাদের? কিভাবে বোঝাবো যে তাদের আদরের ছেলে একটা অবাস্তব আতঙ্কের শিকার? শেষ রক্ষা হলো না। সেদিন রাতে দুঃস্বপ্নটা ছিল আগের চেয়েও ভয়াবহ। স্বপ্নে সেই জ্বলন্ত চোখ দুটো দেখার পর আমি বিকট একটা চিৎকার দিয়ে জেগে উঠি। আমার চিৎকারে মা বাবা ছুটে আমার ঘরে আসেন। লাইট জ্বালিয়ে তারা আমার অবস্থা দেখে শিউরে ওঠেন। আমি তখন থরথর করে কাঁপছি আর হাঁপাচ্ছি। বাবা আমাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কি হয়েছে জাহিদ? বাবা বল আমাদের। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লাম। এক নাগারে বলতে শুরু করলাম গ্রামে কাটানো রাতের সব ঘটনা, গোয়াল ঘরের সেই নারী মূর্তিকে দেখা, পরে মাকে ঘরে আবিষ্কার করা, আর গত 1.5 মাস ধরে দেখা এই দুঃস্বপ্নের কথা। সব আমি উগরে দিলাম। আমার কথা শেষ হতেই আমার মায়ের মুখের দিকে তাকালাম, আর ওনার মুখের ভাব দেখেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ওনার চোখের কোণে অবিশ্বাস তো দেখলাম না, দেখিনি কোনো সান্ত্বনা। যা দেখলাম তার সবটা জুড়েই মিশেছিল রাজ্যের ভয়, যে ভয় সাধারণত কোনো দুশ্চিন্তার ভয় বলে মনে হলো না আমার। ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে দুটো চোখ বিস্ফারিত। তিনি কাঁপা কাঁপা হাতে মুখের ওপর আঁচল টেনে ধরলেন। বাবা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মা বাবাকে হাত তুলে থামিয়ে দিলেন। তিনি টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনই কিছুই বুঝলাম না আমি। কিছুক্ষণ পর বাবাও গেলেন পিছু পিছু। আমি আমার রুম থেকে শুনলাম মা পাশের ঘর থেকে আমার দাদাকে অর্থাৎ দেলোয়ার মিয়াকে ফোন করেছেন। কথোপকথনের কিছু অংশ আমার কানে এলো। আব্বা, ও আব্বা, ও দেখে ফেলেছে, জাহিদ সব দেখে ফেলেছে। হ্যাঁ, সেই গোয়াল ঘরে। এখন কি হবে আব্বা? এখন কি হবে? ফোনের বাকি কথাগুলো আমি আর শুনতে পেলাম না, কিন্তু ওই কয়েকটা বাক্যই আমার মাথার ভেতরে হাজারটা নতুন প্রশ্নের জন্ম দিল। কি দেখে ফেলেছি আমি? সব মানে কি? মা এমনভাবে কথা বলছেন যেন তিনি আগে থেকেই সবটা জানেন। ফোন রেখে মা যখন ফিরলেন, তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি যেন এক মুহূর্তে 10 বছর বুড়িয়ে গেছেন। বাবার দিকে তাকিয়ে একটা কথাই বললেন, আমাদের কাল সকালেই গ্রামের বাড়ি যেতে হবে। বাবার মুখেও এবার দেখলাম চিন্তার ছাপ। তিনি কোনো দ্বিরুক্তি করলেন না, শুধু একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়লেন। সেটাতে আর কেউ ঘুমোতে পারল না। সারা বাড়ি জুড়ে চলল দ্রুত গোছগাছের শব্দ। আমি আমার বিছানায় বসে রইলাম জীবন্ত পাথর হয়ে। আমার ভয়টা তখন আর শুধু আমার একার ছিল না, সেটা সংক্রমিত হয়েছে আমার পুরো পরিবারে। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক রহস্যের দরজায় টোকা দিয়ে ফেলেছি, যার ওপারে অপেক্ষা করছে আমার পরিবারের কবর দেয়া কোনো এক ভয়াল অতীত। পরদিন সকালে আমি দেখলাম বাড়িতে অভূতপূর্ব ব্যস্ততা। মা বাবা দুজনেই প্রায় তৈরি। গাড়ির অভ্যন্তরে অসহনীয় শ্বাসরোধী স্তব্ধতা বিরাজ করছিল। মা জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন। গাল বেয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা। বাবা কঠিন মুখে স্টিয়ারিং ধরে আছেন। আমার সহস্র প্রশ্ন গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। বাবা মায়ের থমথমে মুখ দেখে বুঝেছিলাম এখন কোনো প্রশ্ন করা বৃথা। গ্রামে পৌঁছে আমি আরো বিস্মিত হলাম। আমাদের বাসার
বসার ঘরে একজন সৌম্যকান্তি গাম্ভীর্যের কঠিন আবরণে ঢাকা হুজুর বসে আছেন, হাতে তসবিহ। দাদা দেলোয়ার মিয়ার মুখমণ্ডলেও ভয়ের ছাপ। দাদা ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যা ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ। আমার মনে হলো আমার অন্তরাত্মা সেই দৃষ্টি ভেদ করে যাচ্ছে। হুজুর নিচু স্বরে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে আমার সর্বাঙ্গে ফু দিলেন। আমি অনুভব করলাম একটা হিম শীতল স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। এরপর হুজুর আমার দাদাকে ইশারায় বাইরে ডেকে নিয়ে গেলেন। ঘরের ভেতর থেকে আমি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলতে বলতে আমার দাদার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। চেহারা ক্রমশ পাংশু বর্ণ ধারণ করেছে। আলোচনা শেষে তারা যখন ফিরে এলেন, তখন শুধু দাদা নন, দাদি, খালা এবং মায়ের মুখেও রাজ্যের শঙ্কা ও ভয়ের কালো ছায়া। পরিবেশ এতটাই গোমড়া হয়ে উঠেছিল যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখন আমি আর নিজেকে সংযত রাখতে না পেরে সরাসরি আমার মাকে ধরলাম। কি হয়েছে মা? আমাকে খুলে বলো, কেন তোমরা এরকম করছো? আমার মা এবার আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার এতদিনের চেপে রাখা ভয়, যন্ত্রণা আর আতঙ্ক বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে আসে। তিনি জাহেদ রে বলে বুক ফাটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বাড়ির সকলে কি হলো বলে ছুটে এসে তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। বাড়িতে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়। দ্রুত চিকিৎসক ডেকে নিয়ে আসা হয়। তিনি এসে পরীক্ষা করে জানালেন মা তীব্র মানসিক চাপ ও আকস্মিক আতঙ্কের ফলে জ্ঞান হারিয়েছেন। চিকিৎসক একটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছু ঔষধ লিখে বিদায় নেন। অচেতন মায়ের পাশে নির্বাক হয়ে বসেছিলাম আমি। পুরো বাড়িটা যেন ভুতুরে ছায়ায় ডুবে আছে। এমন সময় আমার দাদা দেলোয়ার মিয়া একটি ক্লান্তিকর দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে এসে বসলেন। চোখ মুখে বহু বছরের পুরনো কষ্ট আর অনুশোচনার ছাপ। তিনি আমার মাথায় হাত রেখে ভগ্ন স্বরে বললেন, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার বংশধরদের করতে হচ্ছে। আর গোপন করে লাভ নেই। আজ এই ইতিহাসের কথা তোমাদের বলা প্রয়োজন। আমি দাদার মুখের দিকে তাকালাম। চোখ ছল ছল করছে। দাদা অতীতের পাতা উল্টোতে শুরু করলেন। এই উপাখ্যানের সূচনা আজ থেকে বহু যুগ পূর্বে 1981-82 সাল নাগাদ। তখন তোমার মা মেহেরুন নিতান্তই বালিকা। আমার 3টে কন্যা ছিল। বড়টা পারুল, মাঝখানেরটা মেহেরুন আর ছোটটা শাহানা। 3 বোনের মধ্যে যেমন গলায় গলায় ভাব ছিল, তেমনি সামান্য কারণে মাঝে মাঝে তুমুল ঝগড়াঝাটিও বেঁধে যেত। আমি তখন তরুণ। ক্ষেত খামারে কঠোর পরিশ্রম করতাম। যেদিন কাজ সেরে বাজার থেকে তাদের জন্য বাতাসা বা মিঠাই আনতে ভুলে যেতাম, সেদিন 3 বোনের সমবেত কান্নায় বাড়ি মাথায় উঠত। জ্যৈষ্ঠের সেই দ্বিপ্রহরে সূর্য আকাশ থেকে আগুন বর্ষণ করছিল। ক্ষেতের কাজে শরীর আর মেজাজ দুই ছিল রুক্ষ। রিক্ত হস্তে বাড়ি ফিরলাম। আমাকে দেখা মাত্রই 3 কন্যা তাদের নিত্য নৈমিত্তিক কান্নার আসর জমিয়ে দিল। আমার মাথায় তখন ক্রোধের অগ্নিশিখা। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাদের ওপর প্রহার করলাম। পিতার এমন রুদ্রমূর্তি দ্বারা পূর্বে কখনো দেখেনি। মার খেয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। সন্ধ্যা নামার পূর্বে মেহরুন আর শাহানা ভয়ে ভয়ে ফিরে এলো, কিন্তু বড় কন্যাটি ফিরল না। আমার বড় মেয়ে পারুল আর ফিরল না। আমি দাদার মুখমণ্ডল অনুসরণ করে শুনে যাচ্ছিলাম সম্পূর্ণ ঘটনা। দাদা বলে চললেন, পারুলকে খুঁজে বের করার জন্য সমগ্র গ্রামবাসী ভেঙে পড়ল। হ্যারিকেন হাতে নিয়ে সকলে পারুল পারুল বলে চিৎকার করতে করতে বন, বাদার, পুকুর পাড় সর্বত্র তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মেয়েটির কোনো চিহ্নও পাওয়া গেল না। আমাদের
আশঙ্কাও ঘনীভূত হলো। আমরা যখন প্রায় হাল ছেড়ে দিয়ে থানায় সংবাদ দেব বলে মনস্থির করেছি, ঠিক তখনই বাড়ি ফিরে দেখি অবিশ্বাস্য দৃশ্য। পারুল আমাদের সদর দরজার চৌকাঠে হেলান দিয়ে নিশ্চল পাথরের মূর্তির ন্যায় বসে আছে। ওর মাঝে কোনো ভয় বা কান্নার লেশ মাত্র নেই, ছিল অদ্ভুত শূন্য দৃষ্টি। আমি মারে বলে ছুটে ওর কাছে যেতেই সে এক দৌড়ে ঘরের অন্ধকারে মিলিয়ে যায়। আমি পিছু পিছু ঘরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে যায়। মেয়েটা বিছানায় এমন গভীর নিদ্রায় মগ্ন দেখে মনেই হয় না যে সে এইমাত্র ছুটে এসেছে বা সারাদিন নিরুদ্দেশ ছিল। কি নিষ্পাপ, কি শান্ত মুখশ্রী। কিন্তু সেই রাত থেকেই শুরু হলো আসল বিভীষিকা। গভীর রাতে তোমার মার খালার আর্তনাদে আমরা ছুটে গিয়ে দেখি পারুল একটি ধারালো বটি হাতে তাদের সামনে দাঁড়িয়ে খলখল করে হাসছে। আমি ওর হাত থেকে বটি কেড়ে নিলাম, কিন্তু কেড়ে নিতে গেলে 9 বছরের মেয়েটি আমার দিকে এমন জ্বলন্ত দৃষ্টিতে তাকালো যা দেখে আমার মতো জোয়ান পুরুষেরও হৃৎপিণ্ড কেঁপে উঠল। দিনের আলোয় মেয়েটা সম্পূর্ণ স্বাভাবিক থাকত, কিন্তু সন্ধ্যা নামলেই তার ছোট্ট শরীরটার ওপর যেন অন্য কোনো অশুভ শক্তি ভর করত। সে একা একা পুকুর পাড়ের দিকে তাকিয়ে চুপি চুপি যেন কি সব ভাষায় কথা বলতো, আর মাঝে মাঝে অস্বাভাবিক হাসিতে ফেটে পড়ত। কখনো দেখতাম সে খাটের নিচে বসে শূন্য মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। জিজ্ঞেস করলে বলতো, সোনা খুঁজি, অলংকার খুঁজি, অনেক ধন সম্পদ খুঁজি। তার এই সমস্ত অলৌকিক কাণ্ড কারখানা দেখে আমরা ভয়ে দিশেহারা হয়ে পড়লাম। দাদার কণ্ঠস্বর অতীতের অন্ধকারে আরো প্রবেশ করল। কন্যার এই দৈনন্দিন পরিবর্তন আর এই ভুতুরে আচরণে আমি আর স্থির থাকতে পারলাম না। অবশেষে বহু অনুনয় বিনয় করে পাশের গ্রাম থেকে এক প্রখ্যাত হুজুরকে নিয়ে আসতে সক্ষম হলাম। হুজুরের নাম ছিল দুলাল। আল্লাহ, জ্ঞানী ব্যক্তি হিসেবে তার যথেষ্ট খ্যাতি। দুলাল হুজুর আমাদের গৃহে পদার্পণ করে পারুলকে দেখেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। হুজুরের কপালে গভীর চিন্তার রেখা। তিনি পারুলের সাথে কয়েকটি কথা বললেন এবং পারুল এমন সব উত্তর দিল যা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। এরপর হুজুর আমাদের ওনার কাছে ডেকে বললেন, দেলোয়ার, আপনার কন্যার উপর যে ভর করেছে সে কোনো সাধারণ প্রেতাত্মা নয়। সে এক অতি শক্তিশালী এবং অনিষ্টকারী জিন, যার নাম জাওয়াল। সে মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভক্ষণ করতে ভালোবাসে। ওই দিন রাতে বাঁশঝাড়ের নিকট, অর্থাৎ হারিয়ে যাবার দিন সন্ধ্যায় যে আপনি কন্যাকে একাকী পেয়েছিলেন, সেই থেকেই তার উপরে এই আত্মা ভর করেছে। এই প্রকার জিনকে আয়ত্তে আনা প্রায় অসাধ্য, কেবল আল্লাহর অশেষ করুণা ছাড়া। হুজুরের কথায় আমাদের আত্মা শুকিয়ে গেল। সেই দিন রাতেই হুজুর তার কাজে ব্রতী হলেন। ঘরের সমস্ত দ্বার জানালা বন্ধ করে দেয়া হলো। ঘরের 4 কোণে পবিত্র আয়াত লেখা কাগজ টাঙিয়ে দেয়া হলো। একটি চক্রের মধ্যে পারুলকে বসানো হলো এবং হুজুর আসনে বসে চোখ বন্ধ করে দোয়া দুরুদ পাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পরেই ঘরের পরিবেশ পরিবর্তিত হতে শুরু করলো। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পেতে শুরু করলো এবং সমস্ত বাতি নিভে গেল। হারিকেনের শিখাটিও এমনভাবে কাঁপতে লাগলো যেন এক্ষুনি সেটা নিভে যাবে। সহসা ঘরটি এক প্রকার পচা ভ্যাপসা গন্ধে পরিপূর্ণ হয়ে গেল। আর তখনই আমরা শুনলাম অপ্রত্যাশিত সেই কণ্ঠস্বর। পারুলের ছোট্ট শরীরটা স্থির হয়ে বসে থাকলেও সমগ্র ঘরটি গম্ভীর কর্কশ এক পুরুষের কণ্ঠস্বরে গম গম করে উঠল। হুজুর সেই কণ্ঠ শুনে বিচলিত হলেন না। তিনি শান্ত স্বরে বললেন, তুই যেই হোস, এই নিষ্পাপ শিশুটির শরীর ত্যাগ করে চলে যা। প্রত্যুত্তরে সেই জিন হঠাৎ কোনো ক্রোধ প্রকাশ না করে বিদ্রুপ মাখানো শীতল কণ্ঠে বলল, চলেই তো যাব, কিন্তু তুই এক সামান্য মর্তের জীব আমাকে আক্রমণ করেছিস, অপমান করছিস। তার শাস্তি হিসেবে তোর কনিষ্ঠ পুত্রটি পানিতে ডুবে প্রাণ হারাবে। যা যা,
আরো বিদ্যা সঞ্চয় করে আয়, আমি তোকে পাপী হিসেবেই দেখতে এসেছি। জিনের এই অধ্যত্তে দুলাল হুজুর ক্রুদ্ধ হলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আল্লাহর গজবের শয়তান, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি, স্বেচ্ছায় এই স্থান ত্যাগ কর, নতুবা আমার এই আধ্যাত্মিক শক্তির দ্বারা তোকে চিরকালের জন্য বোতলবন্দি করে রাখবো। হুজুরের কথায় জিনটি হো হো করে হেসে উঠল। সে ঘরের চাল পর্যন্ত কাঁপিয়ে দিল। হাসি থামিয়ে বলল, বেশ, করিস না হয় বন্দি, কিন্তু এই স্পর্ধার অপরাধে তোর যুবতী স্ত্রী শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করবে। হুজুর এবার প্রচণ্ড ক্রোধে ওনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে পারুল এমন এক মর্মভেদী আর্তনাদ করে উঠল, যা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমার ভয়ানক পিতৃস্নেহ সেই মুহূর্তে সমস্ত যুক্তি বুদ্ধি বিসর্জন দিল। আমি পারুল বলে চিৎকার করে ছুটে গিয়ে হুজুরের দেয়া চক্রের মধ্যে প্রবেশ করে আমার কন্যাকে জড়িয়ে ধরলাম এবং দ্রুত হ্যারিকেনের আলো বাড়িয়ে দিলাম। আলো জ্বলে উঠতেই সব শান্ত হয়ে যায়। পারুল তখনই আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে যায়। পুকুরের দিকে থাকা দরজার সামনে দাঁড়িয়ে ঘুরে আবার আমাদের দিকে মুখ করে থাকে। পারুলের মুখে ক্রূর হাসি। সে তার নিজের শিশুসুলভ কণ্ঠেই স্পষ্ট উচ্চারণে বলল, নির্বোধ দেলোয়ার, ওই মাথা মোটা দুলালের চেয়েও বড় নির্বোধ তুই। ওর কাজটা নষ্ট করে দিলি। যা, তোর এই ভুলের মাসুল দেবে সে, যে এখনো তোদের মাঝে উপস্থিত নেই। এইটুকু বলে দাদা থামলেন। চোখটা ভিজে যায় এরপর ওনার পানিতে। দাদার স্বরটা কান্নায় রুদ্ধ হয়ে আসে। তিনি ভগ্ন কণ্ঠে বললেন, আমরা তখন ভেবেছিলাম জাওয়াল বুঝি পারুলের কথাই বলছে, কারণ সেই রাতের পর থেকে মেয়েটা চোখের সামনে শুকিয়ে যেতে লাগলো, খাওয়া দাওয়া ত্যাগ করলো, দিন রাত শূন্য দৃষ্টিতে চেয়ে থাকতো। সময়ের স্রোতে জীবনের কঙ্কালে পরিণত হয়েছিল মেয়েটি। ঠিক 13 দিন পর সকালে আমার পারুল আমাদের সকলকে ছেড়ে পরলোকে চলে গেল। যেদিন আমার কন্যার দাফন হলো, ঠিক সেদিনই অপরাহ্নে সংবাদ আসে দুলাল হুজুরের 7 বছরের কনিষ্ঠ পুত্রটিও গ্রামের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। জিনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ফলে যায়। কন্যার 40 অতিবাহিত হওয়ার কিছুদিন পর সন্ধ্যায় দুলাল হুজুর স্বয়ং আমাদের গৃহে এলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি ভগ্ন হৃদয়, পরাজিত মানুষ। তিনি আমার সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেলোয়ার, আমি পূর্বেই অনুমান করেছিলাম আমার প্রচেষ্টা সফল হবে না। জাওয়াল সেই শ্রেণীর জিন যাদেরকে কাফির জাদুকরেরা মানুষের ভয়ানক ক্ষতি সাধনের জন্য অর্থাৎ কুফরি কালামের কাজে ব্যবহার করে। এর শক্তি আমার সাধনার চেয়ে অনেক বেশি। আমি তাকে বন্দি করার চেষ্টা করে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছি। আমার স্ত্রীও আপনার কন্যার মতোই শয্যাশায়ী হয়ে 4 দিন আগে মৃত্যুবরণ করেছে। এই বলে হুজুর বিদায় নিচ্ছিলেন, কিন্তু দরজার কাছ থেকে তিনি আবার ফিরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু দেলোয়ার, জিনের শেষ কথাটি এখনো পূর্ণ হয়নি, তবে মনে রাখবেন একদিন তা পূর্ণ হবেই। আমি ব্যাকুল হয়ে হুজুরকে প্রশ্ন করলাম, কোন কথাটি হুজুর? কার কথা বলছিল সেই শয়তান? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে একটা ভয়াল সত্য উচ্চারণ করলেন। জাওয়াল বলেছিল, শাস্তি পাবে সে যে তোমাদের মধ্যে এখনো উপস্থিত নেই। এই অর্থ হলো, আপনার অন্য 2 কন্যার গর্ভে যে সন্তান জন্ম নেবে, তাদের মধ্যে যে প্রথম এই জাওয়ালকে পুনরায় দেখবে কবর খনন করতে, বুঝে নেবেন এই ভয় পুনরায় জাগ্রত হবে সেদিন, আর তার প্রথম বলি হবে সেই সন্তানের জননী, অর্থাৎ আপনার নাতিই হবে তার মায়ের ঘাতক। দাদার কথাগুলো শেষ হতেই আমার মস্তিষ্কের অভ্যন্তরে সহস্র বজ্রপাত হলো। আমি স্তব্ধ বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। গোয়াল ঘর, মাটির খনন, মায়ের আকৃতি সবকিছু এক নিমিষে আমার কাছে ভয়ঙ্কর সুতোয় গাঁথা হয়ে গেল। আমি বুঝতে পারলাম হুজুরের বলা সেই নাতি যে নিজের মায়ের মৃত্যুর কারণ হবে, সে আর কেউ নয়, আমি নিজেই। জাহেদ এখানে থামল, তারপর আমার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, এর পরের কথাগুলো আমি আপনাকে বলছি রিয়াজ ভাই। পাচ্ছি শাস্তি পাচ্ছি রিয়াজ ভাই, সব পাচ্ছি। আমার দাদার বলা একটি বর্ণ মিথ্যা ছিল না।
সেই ঘটনার পর আমরা মাকে নিয়ে ঢাকায় ফিরছিলাম। দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। জাওয়াল যেন ক্ষুধার্ত নেকড়ের মতো জেগে উঠেছিল। আমার চোখের সামনেই মা দিনে দিনে নিস্তেজ হয়ে গেলেন। চিকিৎসা বিজ্ঞান ওনার কোনো রোগ নির্ণয় করতে পারল না, শুধু বলতো ওনার বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। ঠিক মাস দুয়েকের মাথায় একটি বিষণ্ণ প্রত্যুষে মা ঘুমের মধ্যেই চিরতরে বিদায় নিলেন। আর আজ দেখুন আমার বাবার কি অবস্থা। স্ত্রীর মৃত্যু শোক আর সেই ভয়ঙ্কর ঘটনার মানসিক আঘাতে তিনি জীবন্ত লাশ। স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কাউকে চেনেন না, কথা বলেন না, হাসপাতালের একটি ঘরের জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জাওয়াল তার কথা রেখেছে। সে বলেছিল শাস্তি পাবে সে যে তখনও আসেনি। শাস্তি আমিই পাচ্ছি রিয়াজ ভাই। আমি সেই অভিশপ্ত যার ললাটে তার জননীর মৃত্যুর কলঙ্ক লেখা আছে। আপনার লেখনীর মাধ্যমে বহু মানুষের জীবনের বিভিন্ন উপাখ্যান পাঠ করেছি, তাই আজ আমার জীবনের এই কালো অধ্যায়টিও আপনার কাছে উন্মোচিত করলাম। আমার মায়ের চিকিৎসাকালীন আলোকচিত্র এবং আমার পিতার বর্তমান অবস্থার ছবিসহ এই ঘটনার সপক্ষে বহু প্রমাণ আমি আপনাকে প্রেরণ করেছি। আমার বিনীত অনুরোধ, এই প্রমাণগুলি আপনার একান্ত অবলোকনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, এখনই জনসম্মুখে প্রকাশিত না হোক। আমার পরিচিত পরিমণ্ডলে আমি অনাকাঙ্ক্ষিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারি। আমার সার্কেলে এই সমস্ত আধিভৌতিক বিষয়ে কেউ বিশ্বাসী নয়। ফলস্বরূপ আমি হয়তো তাদের পরিহাসের পাত্রে পরিণত হব। এই পর্যন্ত বলে জাহিদ ভাই ওনার বর্ণনা রীতি টানলেন। তখন ওনার স্বর যন্ত্রণার বিষাদে আচ্ছন্ন ছিল। আমি রিয়াজ লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে বলছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অচিরেই অন্য কোনো ভাগ্য বিলম্বিত মানুষের জীবনে। এমনই এক ভয়ানক সত্যের অভিজ্ঞতা নিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রিয়াজ রাজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। চলে যাচ্ছি পরের ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আর এই মুহূর্তে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদেরকে এবং ভালো লাগবে আমাদের আজকের এই অডিও ক্লিপটি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং ভালো থাকেন, এই জন্য আপনাকে আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। তো আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শুভ, আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাপুর গ্রামে। আমি মূলত দীর্ঘদিন ধরে ভূত.com এর সাথে কানেক্টেড। আমার প্রায় সকল ঘটনাই সকল এপিসোডই শোনা হয়ে গেছে। এখন নতুন নতুন যে এপিসোডগুলো আসে সেইগুলাও শোনার চেষ্টা করি। তো আমি ভাবলাম আপনার কাছ থেকে তো সবসময় নিয়েই গেলাম, আপনাকে কখনো কিছু দিলাম না। এই চিন্তা থেকেই আমার মনের মধ্যে একটা আগ্রহ জন্মালো যে আপনাকে এখন দেওয়ার পালা হয়েছে। তো সেই আগ্রহ থেকেই আমার কাছে কিছু ঘটনা আছে, সেখান থেকে একটি ঘটনা আপনাকে পাঠালাম। আমি ঘটনাটা লিখে পাঠাতে পারতাম, কিন্তু আমি একজন সৌদি প্রবাসী হওয়ার কারণে আমি সময় বের করতে পারছি না, এই জন্য ভয়েস ক্লিপটা পাঠালাম। আমি জানি না ঘটনাটা কেমন লাগবে আপনার কাছে। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটা লিসেনারদের সাথে শেয়ার করবেন। এই ঘটনাটা যখন ঘটে তখন সময় আনুমানিক 2010 কি 11 সাল হবে। তখন আমি আমার নানুর বাড়িতে থাকতাম। আমার নানুর বাড়িটা হলো বিল অঞ্চল। আপনারা সকলেই জানেন যে মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো আমার নানুর ওই এলাকাতেও আলু চাষ হতো, আর এই কারণেই ওইখানে বড় বড় বিল ছিল, আর এই বিলের মাঝেই আমার নানুর বাড়িটা। তো শুকনার মৌসুমে তো স্বাভাবিকভাবেই ওইখানে মানুষ থাকতে পারতো, কিন্তু বর্ষার মৌসুমে নৌকা ছাড়া কোনো গতি ছিল না, কারণ বাড়ির চারপাশে পানিতে থই থই হয়ে যেত। বর্ষার পানি এসে পুরা বিল ডুবে যেত এবং বাড়িরও কিছুটা অবধি পানি চলে আসতো। তো এমনই এক বর্ষার মৌসুমে আমি বিলের মাঝে জাল পেতেছিলাম, কারেন্ট জাল। জালটা পেতেছিলাম আমার নানুর বাড়ি থেকে পশ্চিম দিকে প্রায় 50-60 মিটার দূরে। ওই পশ্চিম দিকের বিলে যেতে হলে নানুর বাড়ির দক্ষিণ দিক দিয়ে ঘুরে ওই পশ্চিম দিকের বিলে যেতে হয়।
তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিন সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে আমি ওই জালটা দেখার জন্য রওনা দিই, কারণ ওই জালটার ভিতরে যে মাছগুলা আটকা পড়বে রাতের বেলা তো আর ওই মাছগুলা ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব না। এই কারণে সন্ধ্যার আগে আগে আমি ওইখানে গিয়ে মাছগুলা ছাড়িয়ে নিয়ে আসব, যাতে ওই মাছগুলা নষ্ট না হয়ে যায়। তো যেই চিন্তা সেই কাজ, আমি চলে গেলাম জাল থেকে মাছগুলা ছাড়িয়ে আনার জন্য। তো যখন জালের কাছে গেলাম, জালের কাছে গিয়ে দেখি মাছে ওই জালটা একদম সাদা হয়ে আছে। বিশ্বাস করবেন না, এত মাছ ওই জালটার মধ্যে ধরা পড়ছে। তো সমস্ত মাছ খুলে আনতে আনতে অনেকটা সময় পার হয়ে গেল, মাগরিবের আজানও হয়ে গেছে। তবে মাগরিবের আজান হলেও অন্ধকার হয়ে যায়নি তখনও, মানে পরিবেশটা তখন আলো আঁধারির মতো আর কি। তো যখন জাল থেকে মাছ ছাড়ানো হয়ে গেল, তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা দূর এসেছি, এরই মাঝে আমি লক্ষ্য করলাম হাঁসের বাচ্চার চি শব্দ ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করতেই আমি শুনতে পাচ্ছি যে একটা কচুরির ভেলা ছিল ওইখানে। কচুরির ভেলার মধ্যে ওইখানে আবার অনেকে গাছ লাগায়, গাছ বলতে লাউ গাছ, কুমড়া গাছ, এই সমস্ত গাছ লাগায় দেয়। তো ওই কচুরির ভেলা থেকে হাঁসের বাচ্চার আওয়াজ ভেসে আসছে। তো আমি তো ছোট মানুষ, আমার ভিতরে কৌতূহল জাগলো, আসলে এখানে এই সন্ধ্যাবেলা হাঁসের বাচ্চা ডাকে কেন? আর এই হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলা এখানে হাঁসের বাচ্চা ডাকার মানে হলো এই হাঁসগুলো অবশ্যই হারিয়ে গেছে। আর আমার মনের মধ্যে তখন দুষ্টু চিন্তা ঢুকলো যে আমি এই হাঁস এখান থেকে ধরবো। তো যে চিন্তা সেই কাজ, আমি কি করলাম, নৌকাটা নিয়ে আস্তে আস্তে ওই কচুরি ভেলাটার কাছে চলে যেতে থাকলাম। তো আমি যখন কচুরি ভেলাটার কাছে যাই, তখন আমি লক্ষ্য করলাম ওই হাঁসটা আমাকে দেখে ভয় পেয়েছে এবং বাচ্চাগুলা নিয়ে পাশের একটা ধইঞ্চা ক্ষেত ছিল, ওই ধইঞ্চা ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে। আসলে তখন একদম অন্ধকার কিন্তু নেমে আসে নাই, আলো আধারিত বললাম, এই কারণে বোঝা যাচ্ছিল আর কি। যাই হোক, এটা দেখে আমি ভাবলাম যদি হাঁসগুলা ওই ধইঞ্চা ক্ষেতের ভিতরে চলে যায়, তাহলে তো আমি এই নৌকা নিয়ে এই হাঁসগুলাকে ধরতে পারবো না কোনোভাবেই। এই চিন্তা করে আমি কিছুটা পিছনে চলে আসলাম, এসে অপেক্ষা করলাম কিছুটা সময়। দেখি ওই হাঁসগুলা আবার ওই কচুরি ভেলার মধ্যে চলে আসলো। এরই মাঝে কিছুটা অন্ধকার হয়ে গেছে, তবে অন্ধকার হলেও কাছের জিনিসপত্র বোঝা যায়, এরকম অন্ধকার। আমি তখন কি করলাম, চিন্তা করতে থাকলাম যে এই হাঁসগুলাকে কিভাবে ধরবো আমি। তো চিন্তা করতে করতে হঠাৎ মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলা করলো, যে ওই বিলের মাঝে তো বেশি পানি না, তখন বড় জোর আমার বুক পর্যন্ত পানি হবে। তো আমি যদি ওই পানিতে নেমে হাঁসগুলাকে ধরার চেষ্টা করি, তাহলে হয়তোবা আমি হাঁসগুলাকে ধরতে পারবো। তো আবারও যেই চিন্তা সেই কাজ, আমি নেমে পড়লাম পানিতে। ধীরে ধীরে ওই কচুরির ভেলার কাছে চলে গেলাম। এবার সত্যি আমার আইডিয়া কাজে দিল, হাঁসগুলা কোনো কিছুই টের পেল না। আমি ওই হাঁসগুলার কাছে গিয়ে একটা ধাওয়া দিলাম, আর ধাওয়া দেওয়ার সাথেই আমার হাতের মধ্যে 3-4টা হাঁসের বাচ্চা ধরা পড়লো। তো ওই বাচ্চাগুলাকে নিয়ে আমি নৌকায় ফেরত আসলাম। নৌকায় এসে নৌকার মাথার মধ্যে একটা জায়গা থাকে বাক্সর মতো, ওইখানে আমি হাঁসগুলাকে বন্দি করলাম। আর নৌকাটাকে আমি আবার চালানো শুরু করলাম। কিছুটা দূর গিয়েছি, 10-15 হাত, তখনই হঠাৎ আমি অনুভব করলাম নৌকাটার আমি যে পাশে বসে আছি এই পাশটা উপরের দিকে উঠে গেল। মানে আমার কাছে মনে হলো নৌকাটার অপর প্রান্তে, মানে অপর মাথায় মনে হলো ভারী কোনো একটা জিনিস এসে পড়লো। যেরকম হয় নৌকার মধ্যে এক প্রান্তে যদি কোনো কেউ ভারী জিনিস নিয়ে উঠে, তাহলে অপর প্রান্ত যেরকম আলগি হয়ে যায়, ওই রকম আর কি। আমি তো হঠাৎ মানে হতভম্ব হয়ে গেলাম, কি হইলো এটা, এখানে তো কেউ নাই। আর এইটা ভাবতে ভাবতে আমি লক্ষ্য করলাম যে ওইখানে আলো আধারিতে দেখা যাচ্ছে একটা অন্ধকারের দলা। অন্ধকারের দলা, এটা কোনো আকৃতি নাই, একদম কুচকুচে কালো একটা অন্ধকার, মানে এটা অন্ধকারের চেয়েও অন্ধকার। এটা আগুন যেরকম নড়াচড়া করে না দাউ দাউ করে জ্বললে, এই অবয়বটা এরকম নড়াচড়া করছে। আমি ভালো করে লক্ষ্য করলাম, আর এর মাঝেই দেখি ওইখানে 2টা জিনিস জলজল করে উঠলো। আর এই জিনিস 2টা হলো চোখ। আর এই চোখগুলো এমন ভাবে জলজল করছিল, মনে হচ্ছিল যেন
কোনো দুইটা জ্বলন্ত কয়লার টুকরা যখন জল করে উঠবে, মানে দুইটা গরম জ্বলন্ত কয়লার মধ্যে ফু দিলে যেরকম জল করে উঠবে, এইরকম ভাবে জল করে উঠলো। এটা দেখে তো আমি ভয়ে একদম জমে গেলাম, আমার কলিজার পানি একদম শুকিয়ে গেল। আমি একটু নড়াচড়া করতে পারছিলাম না, আমার মুখ দিয়ে কোনো দুরু আমি তখন যেগুলা পারতাম আর কি ওইগুলা উচ্চারণ করতে পারছিলাম না। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকলাম, ভাবতে থাকলাম এখনই কি আমার শেষ সময়? কারণ আমি নানা নানির মুখে আগে অনেক ভৌতিক ঘটনা শুনেছি, আর এখন আমি তো নিজেই এই ঘটনার সম্মুখীন হয়ে গেলাম। এইটা ভেবে আমার ভেতরে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আর এরই মাঝে একটা ভয়ানক বিচ্ছিরি কর্কশ কণ্ঠ আমার কানে ভেসে আসলো। আমাকে বলল যে আমার বাচ্চাদের ছেড়ে দিয়ে দে আমার বাচ্চাদের। এই বিলের মাঝে আমি সম্পূর্ণ একা এবং আমার সাথে কেউ নাই, আশেপাশেও কেউ নাই। স্পষ্ট আমি এমন একটা কর্কশ কণ্ঠ শুনে ভয়ে একদম মনে করেন যে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু আমি কোনোভাবেই অজ্ঞান হতে পারছিলাম না। এরই মাঝে ওই অবয়বটা কি করলো, সাই করে ওই পার থেকে আমার কাছে চলে আসলো। কাছে এসে আমি শুধু ওই অন্ধকার আকৃতি দেখছিলাম, আমি আর অন্য কোনো কিছু দেখছিলাম না, কোনো চেহারা না, কোনো কিচ্ছু না। আর দুইটা চোখ আর অন্ধকারের একটা দলা এরকম। আমাকে মনে হলো যে আমার গালের মধ্যে প্রচন্ড একটা আঘাত আমি অনুভব করলাম। এই আঘাতটা মনে হলো একটা গরম লোহার টুকরো আমার গালে এসে পড়লো, আর আমি সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো একটা অনুভব করলাম। আর এরপর আমার কোনো কিছু মনে নেই। তো এর কত সময় পরে আমি জানি না, আমার জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমি নানুর বাড়িতে চোখের উপরে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরতে নানু জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, তুই এই জায়গায় বেহুশ হয়ে পড়ে আসলি কি লেগা? আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম আর জিজ্ঞেস করলাম আমি বাড়িতে আসলাম কি করে। আমার নানু তখন বলল, ওইখানে একটা ছোট্ট বাজার আছে বলুই নামক, এবং ওইখানে একটা ব্রিজও আছে, স্টিলের ব্রিজ। তো ওইখানে আবার ওই বাড়ির এক নানা গিয়েছিলেন কোনো এক কাজে। তো ওইখানে সচরাচর এই বাড়ির মানুষজন যায় না। ওইখানে পূব দিকে আরেকটা বাজার আছে, চান্দের বাজার নাম, ওইখানে সবাই যায়। তবে ওই দিন ওই নানা হয়তোবা কোনো দরকারে ওই বাজারে গিয়েছিলেন। আমার সাথে যখন এই ঘটনাটা ঘটলো, ওই সময় আবার আমার ওই ঘটনা কিছুক্ষণ পরে হয়তোবা ওই নানা ওইখান থেকে ফিরছিলেন। তো আমি যেই দিক দিয়ে মাছের জালটা পেতেছিলাম ওই রাস্তা দিয়ে, ওইটা আবার চলাচল করার একটা রাস্তার মতো হয়ে গেছে, নৌকা চলাচল করার, ওইখান দিয়ে ফিরছিল। তো যখন ফিরছিল তখন উনি আমার নানাদের নৌকা দেখতে পান। তো নৌকা দেখে আমার নানার নাম ধরে ডাকেন, কিন্তু আমার নানা সাড়া পায় না। এই কারণে উনি বুঝতে পারেন যে এখানে হয়তোবা কোনো বিপদ ঘটছে। এই জন্য উনি নৌকার কাছে গিয়ে আসলে দেখতে পান আমি ওই নৌকার মধ্যে এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ে আছি, আর কিছু এদিক সেদিক হলে আমি পানিতে পড়ে যেতাম। তখন উনি আমাকে উদ্ধার করেন এবং বাড়িতে নিয়ে আসেন। তো আমার যখন জ্ঞান ফিরলো, এই সমস্ত ঘটনার সকল কিছু আমি বললাম, নানুর কাছ থেকেও শুনলাম। তো এরপরে নানু আমাকে একটু ঝাড়ফুঁক করলেন এবং গ্রামের যে প্রচলিত টোটকাগুলা থাকে, এই লোহা পুড়িয়ে পানিতে চুবি ওই পানিটা খাওয়ানো, লবণ খাওয়ানো, এই সমস্ত আর কি, ওইগুলা করলেন। তো এরই মাঝে আমার প্রচন্ড জ্বর চলে আসছে শরীরে, আমি কোনোভাবেই নড়াচড়া করতে পারছি না, এমন অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমি শুয়ে পড়লাম। তো কখন জানি না, রাত তখন কয়টা বাজে, আমি একটা স্বপ্নে দেখলাম। স্বপ্নে আমি সেই অবয়বটা দেখলাম, ভয়ঙ্কর অবয়বটা, যার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। অবয়বটা আমাকে বলছে, আমার বাচ্চাদেরকে ফেরত দে। আমি তখন বললাম, আমি তোমার বাচ্চাদেরকে ফেরত দিব কিভাবে? তখন অবয়বটা বলে, তুই যদি আমার বাচ্চাদেরকে ফেরত না দিস, তোর অবস্থা হবে ভয়ঙ্কর, তোর পরিণতি খুব করুণ হবে। তাই ভালো ভালো বলছি, আমার বাচ্চাদেরকে ফেরত দে। দেখ, আমি কারো ক্ষতি করি না, তবে তুই যেই ক্ষতিটা করেছিস, এই ক্ষতিটা আমার কোনোভাবেই সহ্যের মধ্যে পড়ে না। তুই আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছিস, আমার বাচ্চাদেরকে ফেরত দে। তুই ফেরত না দিলে আমি নিতেও পারছি না, তুই আমার বাচ্চাদেরকে ফেরত দে। খালি একই কথা বলছে আর কি স্বপ্নের মধ্যে। তো এরই মাঝে আমার ঘুম ভেঙে যায়, আমি এক চিৎকার দিই। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার নানুরও ঘুম ভেঙে যায়। তখন আমার নানুকে আমি বলি যে আমি এরকম স্বপ্ন দেখছি, অবয়বটা আমাকে এরকম কথা বলছে। তখন নানু কিছুটা বুঝতে পারে, উনি আবার এই সমস্ত বিষয়ে খুব সচেতন, এই
প্যারানর্মাল বিষয়, কারণ ওনার সাথেও আগে পরে অনেক ঘটনা ঘটছে। এই কারণে উনি কি করলেন, আমাকে নিয়েই ওই নৌকার চলে গেলেন। এবং আমি বললাম এইখানে আমি নৌকায় হাঁসের বাচ্চাগুলোর কথা তো ওনাকে বলছি। তো উনি ওই জায়গাটা মানে ওই মাচাটা উঠালেন এবং দেখলেন ওইখানে হাঁসের বাচ্চাগুলো আছে। তো আমাকে বললেন যে হাঁসের বাচ্চাগুলো নে এবং হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দে। বলে রাখি, ছেড়ে দে বলতে যেখানে বাড়ি এখানে না, আমি যেখান থেকে হাঁসের বাচ্চাগুলো ধরছিলাম ওই জায়গায় আমাকে নিয়ে গেছিল নৌকা নিয়ে, এবং ওইখানে ওই বাচ্চাগুলা ছেড়ে আসছিলাম। তো এরপরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পথে আর কোনো বিপদ ঘটে নাই, কোনো ঘটনা ঘটে নাই। পরের দিন সকাল হতেই নানু ওই স্থানীয় এক মাদ্রাসায় আমাকে নিয়ে যায়। ওইখানে কারি সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। ওই কারি সাহেব আবার টুকটাক এই সমস্ত চিকিৎসা করতেন, তাবিজ কবজ দিতেন, জিন ভূত ধরলে উনি ছাড়াতেন। তো ওনার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। কারি সাহেব হুজুর উনি ওনার একটা রুম আছে ছোট্ট, ওই রুমে উনি থাকেন। ওই রুমে উনি চলে গেলেন সমস্ত কথা শোনার পরে। বেশ কিছু সময় পরে উনি আসলেন, এসে একটা কবজ দিলেন। কবজ হলো তাবিজের ভিতরে যেটা থাকে, মানে ওই মেন তাবিজটা ওইটা দিলেন এবং বললেন এটা তাবিজের ভিতর ভরে আমাকে যেন পরিয়ে দেওয়া হয়। এবং বললেন উনি ঘটনাটা আসলে ওই বিলের মাঝে অনেকগুলো জিনের পরিবার বসবাস করে। তো ওই রাতে ওই কচুরির ভেলার মধ্যে একটা জিনের পরিবার এই হাঁসের রূপে ওইখানে বসেছিল রাত্রি পার করার জন্য। আর ওইগুলা আসলেই ওই জিনের বাচ্চা। আমি আবার কি করছি, এগুলা আসলে হাঁস ভেবে আমি ওইগুলাকে ডিস্টার্ব করি। শুধু ডিস্টার্বই করি না, আমি যখন ওই হাঁসের বাচ্চাগুলাকে ধরি আমার অজান্তেই ওই বাচ্চাগুলার একটা ক্ষতি হয়। ওই বাচ্চাগুলা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং বাচ্চাগুলা অনেক আঘাতপ্রাপ্ত হয়। এই কারণেই মূলত ওই বাচ্চাগুলোর সাথে যেই জিনটা ছিল ওই জিনটা আমাকে ভয় দেখাইছে। মূলত ওই জিনটা আমাকে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এরকম ভয় দেখা নাই, যাতে আমি এই বাচ্চাগুলাকে ছেড়ে দেই এই কারণে, আর এই বাচ্চাগুলাকে আমি আর কোনো ক্ষতি না করি এই কারণে ওই জিনটা আমাকে এইভাবে ভয় দেখাইছে আর কি। আর ওই জিনটা নাকি কারি সাহেব হুজুরকে বলেছেন আরো যে এই বাচ্চাটা মানে আমার কথা বলেন আমি যেন আর কখনো ওই বিলের মাঝে একা একা না যাই, কারণ আমাকে যদি কখনো ওই জিনগুলা একা একা দেখে তাহলে হয়তোবা আমার কোনো ক্ষতি করতে পারে, কারণ আমি তাদের ক্ষতি করছি এই কারণে আমার উপর তারা অনেক ক্ষিপ্ত আছে। আর এই কারণে আমাকে একা একা ওই বিলের মাঝে যেতে নিষেধ করেন। আর ওই কারি সাহেব বললেন যে ওই জিনগুলা ভালো জিন, খারাপ না, মানুষের কোনো ক্ষতি করে না, ওইগুলা ওইখানেই থাকে তাদের পরিবার নিয়ে, আর তুমি ওইগুলাকে ডিস্টার্ব করার কারণেই তোমার উপর চড়াও হয়েছে। এই কথা বললেন। আর বললেন আমার নানুকে যাতে আমি যেইখানে ওই হাঁসের বাচ্চাগুলাকে ধরছিলাম ওইখানে কিছু দিয়ে আসে। কিছু বলতে ওই জিনগুলা কিছু চাইছে আর কি, মিষ্টি খেতে চাইছে, তারপর দুধ খেতে চাইছে, এই সমস্ত। তো আমার নানু তো এইসব বিষয়ে খুব মানে সচেতন মানুষ, উনি ওই বাড়ি ফেরার পথেই মিষ্টি নিলেন এবং খই আছে খই নিছেন এবং মিষ্টি দোকান থেকে দই নিছেন। তো এরপরে আমার নানি ওই দিন সন্ধ্যাবেলা মাগরিবের আজানের সময় আমাকে নিয়ে ওইখানে এই খই আর এসে মিষ্টি আর দই এগুলা রেখে আসে। এরপরে আর কখনো এই ঘটনাটা আমার সাথে ঘটে নাই, এখানে এই ঘটনাটা শেষ হয়ে গেছে। এটাই ছিল মূলত আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা এবং এটা বাস্তব একটা সত্য ঘটনা। আর যার সাথে এই সমস্ত ঘটনা ঘটে একমাত্র সেই বুঝতে পারে যে আসলে এই ঘটনাগুলা যখন ঘটে তখন কতটা পরিমাণ ভয় আসলে মানুষ পায়। আর যারা বিশ্বাস করবেন না তাদের একটা কথাই বলবো, রাসেল ভাইয়ের মতো, বিশ্বাস করা বা না করা একান্তই আপনার ব্যাপার। তবে যখন আপনার সাথে ঘটবে তখন আপনি বুঝতে পারবেন আসলে জিন বা ভূত বলতে কিছু আছে। জিন ভূতকে যারা বিশ্বাস করি তারা অবশ্যই এই ঘটনাটি উপভোগ করেছেন এবং এক ভয়ের অন্যরকম শিহরণে শিহরিত হয়েছেন। তো আজকের মতো বিদায় নেই। রাসেল ভাই, আমার কাছে আরো ঘটনা আছে, আপনি যদি অনুপ্রেরণা দেন, আপনি যদি বলেন আমি আরো ঘটনা পাঠাবো। আমার নানার কাছ থেকে শোনা, নানুর কাছ থেকে শোনা অনেক ঘটনা আছে, আমি এগুলা পাঠাবো আপনি বললে। তো ভূত.com দীর্ঘজীবী হোক। রাসেল ভাই সবসময় আমাদেরকে এরকম নতুন নতুন ঘটনা দিয়ে ভয়ের অন্য জগতে নিয়ে যান এই কামনা করছি, আর আপনার দীর্ঘ আয়ু কামনা করছি।
সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাজেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম মাজিদুল ইসলাম বাপ্পি। আমার বাসা খুলনা জেলার উত্তর ডুমুরিয়ার চিচুড়ি গ্রামে। তো আজকে আমি যে ঘটনাটি আপনার বুট.কমে শেয়ার করতেছি, ঘটনাটি অনেক ভয়ঙ্কর। তো রাসেল ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্টটা হচ্ছে কি, যে আমার ঘটনাটি যদি আপনি বুট.কমে প্লে করেন তাহলে আমাকে একটু কষ্ট করে জানাবেন দয়া করে, কারণ আমি একটা জাহাজে জব করি, সেখানে ডিউটি করতে হয়। তো সেখানে ডিউটি করার নিয়ম আছে, ফার্স্ট ডিউটি, সেকেন্ড ডিউটি আর লাস্ট ডিউটি। তো আমার যদি ফার্স্ট ডিউটি পড়ে তাহলে আমি আপনার ঘটনাগুলো শুনতে পারবো, যদি সেকেন্ড ডিউটি বা লাস্ট ডিউটি পড়ে তাহলে আমি শুনতে পারবো না। এই জন্য বলতেছি যে আমাকে একটু আগের থেকে জানিয়ে দিলে খুব ভালো হতো। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার যে ঘটনা অনেক ভয়ঙ্কর। আমি এখনো সেই দিনের পর থেকে রাতে আমি বের হইনি তেমন একটা। তো রাসেল ভাই জানেন যে ক্রিকেট খেলা ক্রিকেটটা আমার খুব পছন্দ, আমি ক্রিকেট খুব পছন্দ করি। তো আমাদের খুলনা বিভাগে এই শীতের মৌসুমে নাইট টুর্নামেন্ট হয় আর কি ক্রিকেটে। তো এই 2025 সালের শুরুতে জানুয়ারির 3 তারিখে আমার একটা বড় ভাই তার ফ্রেন্ডের মাধ্যমে একটা নাইট টুর্নামেন্টের আর কি খেলা নিয়ে, খেলাটি হচ্ছে খেলাটি নিচে হচ্ছে আপনার সাতক্ষীরাই শ্যামনগরে কোনো একটা জায়গায়। তো সেখানে কিন্তু আমরা দিনটি ছিল শুক্রবার সম্ভবত। তো সেদিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে সন্ধ্যার একটু পর আমরা বাসা থেকে বের হয়ে আমাদের একটা পাশের গ্রামে একটা বাজার আছে, কপালিয়া বাজার। তো সেখানে একটা ব্রিজ আছে, ব্রিজের পর সবাই আমরা ওয়েট করি। তো আমার এক ফ্রেন্ড এসে সাতক্ষীরা যাওয়ার জন্য একটা পিক আপ ভাড়া করে আর কি। তো সেই পিক আপে আমরা সেখানে কিন্তু রাত 9টা 9:30 দিকে পৌঁছে যাই সাতক্ষীরা শ্যামনগর। তো সেখানে আমরা খেলার জন্য প্রস্তুত হই। তো যেহেতু সেখানে 16 দলের খেলা ছিল, তো সেজন্য আমাদের ড্র করতে হয় যে আমাদের খেলাটি কখন কোন টিমের সাথে খেলবো। তো ড্র করার পর আমাদের একটা টিমের সঙ্গে পড়ে আর কি। তো খেলাটি পড়ে রাত 12টার কাছাকাছি। তো আমরা ওয়েট করতে থাকি, ওয়েট করতে করতে যখন 12টা বাজে তখন কিন্তু আমাদের ম্যাচটি শুরু হয়। তো রাসেল ভাই, দুর্ভাগ্যজনিত কারণে আমরা প্রথম ম্যাচটি হেরে যাই। তো ম্যাচটি হেরে যাওয়ার পরে রাসেল ভাই আমার তো এখানে থাকতে পারবো না, থেকেও লাভ নাই, কারণ শীতের সময় প্রচন্ড ঠান্ডা পড়ছে। তো আমরা চিন্তা করি আমরা বাসায় ফিরে যাব। তো রাসেল ভাই, আমাদের সেই যে চিন্তা সেই কাজ, আমরা কিন্তু বাসার আমাদের যে ডুমুরিয়ার পথে আমাদের কি। তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে প্রায় 3-4 কাছাকাছি পেতে যাই। তো রাসেল ভাই, যখন আমরা এখানে পৌঁছানোর পরে যার যার বাসায় এসে চলে যায়। তো আমার বাসা একটু দূরে। তো রাসেল ভাই, আমাদের বাসায় আসতে কপালিয়া বাজার থেকে আমাদের গ্রামে আসতে 3টে রাস্তা আছে। তো শর্টকাট একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনার কাঁচা রাস্তা। তো সেই রাস্তার মাঝে লাস্টের দিকে একটা শ্মশান আছে, সেজন্য সে রাস্তাতে আমি আসি নাই। তো এ পাশ দিয়ে একটা রাস্তা আছে স্কুলের সাইডে, আমাদের যে স্কুলের সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তার সাইডে একটা রাস্তা আছে। তো যে ওই রাস্তাটা খুব ভয়ঙ্কর আমার জানা মতে, সেজন্য ওই পাশটা আসিনি। তো কপালিয়া যে আমাদের এখানে একটা ব্রিজ আছে নদীর পরে, সেই ব্রিজ থেকেই আমাদের কালশাকুল থেকে ভাউদা ওইখানে একটা নদীর পাড় দিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে পরে আমাদের বাসা আর কি। তো আমি চিন্তা না করেই
যেটা মানে ভালো রাস্তা, ভয় নেই, সেই রাস্তা দিয়ে আমি রওনা দিই আর কি। তো রাসেল ভাই, প্রায় 15 মিনিট হাঁটার পরে যে নদীর পরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা পার হয়ে আমাদের বাসায় যেতে হবে। মানে অল্প একটু দূরে, ব্রিজটা পার হয়ে অল্প একটু দূরে আমাদের বাসা। তো যখন মানে কেমন কেমন ভয় লাগতেছিল অত রাত্রেবেলায়। তো রাসেল ভাই, যখন ব্রিজের ধারে আসি, মানে কাছাকাছি আসি, তখন দেখি যে ব্রিজের যে রেলিং আছে, রেলিং এর পরেই 6 জন লোক বসা আছে। মানে এই পাশে 3 জন, এই পাশে 3 জন। তো দেখে আমি একটু সাহস পেলাম আর কি, যে না, ব্রিজে বসে তো লোক আছে, তাহলে ভয় লাগবে না আমার। তো রাসেল ভাই, মনে রাখা ভালো, সেদিন রাতটা ছিল জ্যোৎস্না রাত। তো রাসেল ভাই, যখন আমি ব্রিজটা মাঝামাঝি আসি, ওই লোকদের, সেই 6টা লোকের কাছে আসি। তো কাছে আসার মানে যখন মানে ওই লোকদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার চোখ পড়ে আর কি। চোখ পড়তে যেটা রাসেল ভাই, আমি যেটা দেখি, আসলে ওইটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না কখনো। মানে ওই সময় এতটা ভয় পাইছি আমি, আপনাকে বলে বোঝাতে পারবো না। রাসেল ভাই, যখন ওই 6টা লোকের দিকে আমার মানে ওই লোকগুলোর দিকে আমার মানে চোখ যায়, তো রাসেল ভাই আমি খেয়াল করে দেখি ওই 6টা লোকে মানে একটার মাথা নাই, সবগুলো মাথা বিহীন। তো রাসেল ভাই, ওইটা দেখে আমি এতটা ভয় পাইছিলাম, ভয় পেয়ে আমি কি করবো ভাবতেছিলাম। মানে আমার কোনো টাইম না, আমি আসলে ওই থেকে আমি দৌড় দিছি। দৌড় দিয়ে ওই 50 থেকে 60 হাত মানে দূরে গিয়ে আমি কিন্তু সেন্সলেস হয়ে পড়ে গেছি। তো রাসেল ভাই, পরে যখন আমার সকালের থেকে আমার জ্ঞান ফেরে, তখন আমি নিজেকে আবিষ্কার করি আমাদের মানে আমি আমার রুমে শুয়ে আছি। তো আমার মা জিজ্ঞেস করতেছে, তুই ওইখানে কি জন্য গেছিলিস? ওই ব্রিজে, জানিস তো ব্রিজটা মানে, মা বুঝতে পারছিল, জানিস যে ব্রিজটা ভয়ঙ্কর, মানে একটু খারাপ, যেহেতু পাশে একটা শ্মশান আছে। তো ওইখানে কি জন্য গেছিলিস? তো মাকে বললাম যে রাত্রিবেলায় খেলা করতে গেছিলাম সাতক্ষীরায়, তো এই জন্য ওই পাশ দিয়ে আইসি আর কি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তো রাসেল ভাই, যদি ভূত.com-এ আমার ঘটনাটি প্লে করেন, তাহলে একটু কষ্ট করে দয়া করে আমাকে জানাবেন আগে থেকেই। ধন্যবাদ রাসেল ভাই। আর এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে আরও একটি অডিও ক্লিপ। কোনো কথা না বলে চলুন শুরু করা যাক, কারণ রাত বাড়ছে এবং আপনারাও নিশ্চয়ই অধীর অপেক্ষা করছেন যে কখন ঘটনা শুরু হবে। আমার কথা নিশ্চয়ই আপনাদের শুনতে ভালো লাগবে না এই মুহূর্তে, তাই সরাসরি চলে যাচ্ছি আমাদের তৃতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত আপুর নাম হচ্ছে মরিয়ম। তো ঘটনাটি মূলত আপুর সাথেই ঘটা, আজ থেকে প্রায় হচ্ছে 13-14 বছর আগের ঘটনা এটা। আপুর বর্তমান বয়স 40-এর উপরে হবে। তো আপু যখন মানে ওনার তখনও বিয়ে হয়নি, এই সময়ের ঘটনা আর কি আমি বলছি আপনাদেরকে। তো আমি ঘটনাটি মানে আপুর ভাষাতেই শেয়ার করছি। তো চলুন চলে যাই মরিয়ম আপুর ঘটনায়। তো ঘটনার শুরুতে সবাইকে মরিয়ম আপু তার সালাম জানিয়েছেন এবং ওনার ছোট ছেলে কিছুটা অসুস্থ, এই জন্য উনি সবার কাছে দোয়া কামনা করেছেন। তো চলুন চলে যাই ঘটনায়। বলছেন মরিয়ম আপু, আমার নাম মরিয়ম, আমি বর্তমানে চট্টগ্রাম জেলার কোনো একটা স্থানে থাকি। আমি চট্টগ্রাম শহরেই থাকি, শহরের কোনো একটা অঞ্চলে আর কি থাকি। আমি সঙ্গত কারণে আমার ঠিকানাটা বলতে পারছি না। তো আমার সাথে যখনই ঘটনাটি ঘটে, তখন হচ্ছে আমি ছোট একটি চাকরি করতাম, মানে একটি কল সেন্টারে চাকরি করতাম আমি তখন। তো সেখানে চাকরি করার সুবাদে দেখা যেত যে আমার মাঝে মাঝে বাসায় ফিরতে বেশ দেরি হয়ে যেত। কখনো রাতের 8টা, কখনো 9টা বা 11টাও বেজে যেত। অনেক সময় এরকম হতো যখন কাজের চাপ বেশি থাকতো। পরিবারের অবস্থা সেরকম ভালো ছিল না, সেজন্য হচ্ছে এক্সট্রা ওভারটাইম করতাম, যেন হচ্ছে কিছু এক্সট্রা টাকা ইনকাম হয় আর সেটা দিয়ে পরিবারকে সাপোর্ট করতে পারি। নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সাপোর্ট করার জন্য মূলত আমি চাকরিতে ঢুকি। তো একদিন এরকম হয় হচ্ছে, সেই দিনটি আমার মনে আছে, সেদিনটি ছিল বৃহস্পতিবার।
আমি আবার কাজ শেষ করে একটা মানে অটোতে করে বাসায় ফিরি। তো আমি একটা ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটটা হচ্ছে আমার এক বান্ধবীর ছিল। ওরা এখানে থাকতো না, ওরা হচ্ছে বিদেশে থাকতো জন্য আমার যেহেতু পারিবারিক অবস্থা ভালো না, সেই জন্য হচ্ছে আমাকে ওদের ফ্ল্যাটে ওরা মানে থাকতে দেয় আর কি। আমি সেই ফ্ল্যাটে থাকতাম এবং সেই ফ্ল্যাটের মানে রক্ষণাবেক্ষণ করতাম মূলত। মানে আমি ওই ফ্ল্যাটে আমি একাই থাকতাম। তো আমি ওই ফ্ল্যাটে থাকি প্রায় হচ্ছে 3-4 বছরের মতো হয়ে গিয়েছে। তো ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকে মানে হচ্ছে আমার প্রতিবেশী যারা ছিল, মানে পাশাপাশি বা উপরে নিচতলায় যারা ছিল, তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। বিশেষ করে নিচতলার এক আঙ্কেল ছিলেন, আজাহার আঙ্কেল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারপর হচ্ছে 4th ফ্লোরের এক মানে আন্টি ছিলেন, আমিনা আন্টি, তো ওনার সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো আমি ওনাদের পরিচয় দিলাম এই জন্য, কারণ হচ্ছে এই ঘটনায় ওনাদের পরিচয় জানাটা খুব জরুরি। তো একদিন হয় কি, আমার ফিরতে ফিরতে মোটামুটি রাতের 11টা বেজে যায়। আমার শিফটিং ছিল সকাল 7টা থেকে। তখন আসলে এরকম শিফটিং এর কোনো ব্যাপার ছিল না, তখন আমাদের যেতে হতো, কাজ করতাম। এরকম ছিল যে আমি চাইলে আমার কাজ বাড়াতে পারবো, ওভার টাইম করতে পারবো, যেন আমি হচ্ছে এক্সট্রা টাকা ইনকাম করতে পারি। তো সেদিন আমার ফিরতে ফিরতে 11টার মতো বেজে যায় রাতের। আর সেদিন হচ্ছে আমার কিছু বাজার সদাইও করা লাগে। আমি হচ্ছে 12 ঘন্টার শিফট শেষ করি, 7টার দিকে বের হই আমার বাজার সদাই। আর হচ্ছে তখন আমার কিছুটা অসুস্থতাও ছিল, যে এই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেগুলো শেষ করে আসতে আসতে আমার মোটামুটি 11টা বেজে যায়। তো বাসায় ফিরে হচ্ছে ট্যাক্সি থেকে নেমে আমি লিফটের উদ্দেশ্যে যাই। তখন লিফটে বেশ কয়েকবার হচ্ছে মানে আমার ফ্লোর ছিল 6th ফ্লোর, আমি 6th ফ্লোরে হচ্ছে বারবার প্রেস করতে থাকি, বাট লিফট নিচে আসে না। লিফটের লাইট থেকে জ্বলছে কিন্তু লিফটটা নিচে আসছে না। দেখছি যে লিফট 3rd ফ্লোরে গিয়ে আটকে আছে, তো 3rd ফ্লোরে আটকে আছে। তো প্রায় 5-6 মিনিট এভাবে ওয়েট করার পর আমি বেশ বিরক্ত হয়ে যাই। কেয়ারটেকার যে ছিল তাকেও খুঁজে পাচ্ছি না। তো তারপর বিরক্ত হয়ে হচ্ছে আমি পায়ে হেঁটে উঠতে শুরু করি। তো যখন আমি উঠতেছি তখন 4 তলায় হুট করে আসার পর আমি খেয়াল করলাম যে লিফট 4 তলায় এসে মানে খুলে গেল। তো 4 তলায় এসে খোলার পর আমি দেখলাম যে লিফটের ভেতর থেকে আজহার আঙ্কেল বের হচ্ছেন। তো আমি মানে আঙ্কেলকে ডেকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি ভালো আছেন? কি অবস্থা আপনার? কোথায় যাচ্ছেন? আপনার তো এই 4 তলায় কারোর সাথে দেখা করতে আসছেন? আঙ্কেল থাকতেন হচ্ছে 2nd ফ্লোরে। তো 4th ফ্লোরে ওনাকে দেখে আমি চিন্তা করি উনি হয়তো বা কারোর সাথে দেখা করতে আসছেন। তো আমি এই জন্য ওনাকে জিজ্ঞেস করি, কি খবর, আপনি কোথায় যাচ্ছেন? ওনার সাথে আমার যেহেতু খুব ভালো একটা সম্পর্ক ছিল, আমাকে উনি খুব আদর করতেন। তো হচ্ছে ওনাকে জিজ্ঞেস করার পর উনি আমার দিকে তাকান, কিন্তু ওনার তাকানোটা ছিল বেশ অন্যরকম। মানে নর্মালি উনি এভাবে তাকান না। আর উনি আমাকে যেহেতু খুব পছন্দ করতেন, আদর করতেন, আমার সাথে অনেক গল্প গুজব করতেন। মাঝে মাঝে আমাকে ওনাদের ফ্ল্যাটে নিয়ে যেতেন, আন্টি আর আঙ্কেল একসাথে গল্প করতেন, আমার সাথে চা খেতেন, এরকম করতেন আর কি। তো ওই দিন উনি আমার সাথে কোনো কথাই বললেন না। উনি আমার সাথে কোনো কথা না বলে সামনের দিকে আবার মুখ ঘুরিয়ে যেতে থাকলেন। তো আমি যখন কথা বলছিলাম আজহার আঙ্কেলের সাথে, তখন হচ্ছে পোর্টরি একটু আগে বলেছি যে আমিনা আন্টি থাকতেন। তো বাইরে থেকে আমিনা আন্টি হচ্ছে ভেতর থেকে কথাগুলো শোনেন, মানে বেশ লাউডলি কথা বলছিলাম, কারণ আঙ্কেল তো শুনছিলেন না কথা, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তো আমার মোটামুটি লাউড ভয়েস শুনে হচ্ছে আমিনা আন্টি বেরিয়ে এসে আমাকে বলেন, আরে মানে আমি এখানে কি করছো তুমি, কার সাথে কথা বলো? তখন আমি আন্টি বললাম, আন্টি দেখেন না, ওই যে আজহার আঙ্কেল উনি লিফট থেকে বের হলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, কোথায় যাচ্ছেন, উনি তো আমার কোনো কথার উত্তরই দিল না। উনি কি কোনো কারণে আমার উপর মাইন্ড করছে কিনা আমি তো বুঝতেছি না, কিছু হয়েছে নাকি আজকে? তখন আন্টি বলে, কি উল্টাপাল্টা কথা বলছো তুমি এসব? তখন আমি আন্টিকে জিজ্ঞেস করি, মানে কি, আমি তো বুঝলাম না আপনি কি বলছেন। তখন আন্টি বললো, কেন তুমি জানো না? আমি বললাম যে কি জানবো, কিসের কথা বলছেন? তখন আন্টি বললেন যে আজকে সকালে মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে হচ্ছে এই আজহার, মানে উনি তো আর আঙ্কেল বলতেন না, উনি বলতেন যে আজহার ভাই মানে 6 তলায় তোমার ফ্ল্যাটের ওইখানে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে উনি ফেরার সময় হুট করে লিফট বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হয়ে যাওয়ার পর যখন মানে 5-6 মিনিট পরে যখন আবার লিফট চালু হয়, তখন লিফটের তার ছিঁড়ে যায়। লিফটের তার ছিঁড়ে উনি লিফট একদম নিচে চলে যায়, এবং নিচে চলে যাওয়ার পর ওইটার ভিতরে আজহার ভাই ছিলেন, এবং উনি সাথে সাথে সেখানে মারা যান। তো এই কথা শুনে তো মানে আমি একদম মানে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। তো হচ্ছে আসলে লিফট বন্ধ থাকার কারণটা আর কি তখন বুঝতে পারি যে লিফট কেন বন্ধ ছিল, কারণ যেহেতু দুর্ঘটনা ঘটেছে তো লিফট তো রিপেয়ারের প্রয়োজন আছে।
তো আমি হচ্ছে তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর হচ্ছে আমিনা আন্টি আমাকে মানে তাদের ফ্ল্যাটে নিয়ে যান। তাদের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার চোখে মুখে পানি দেন। চোখে মুখে পানি দেওয়ার পর হচ্ছে আমার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। তো আমার জ্ঞান ফিরে এলে হচ্ছে আমি আমিনা আন্টিকে বারবার বলতে থাকি যে আন্টি আমার খুব ভয় লাগছে, আমি আমার ফ্ল্যাটে থাকতে পারবো না। তো আমিনা আন্টি বলেন ঠিক আছে সমস্যা নেই, তুমি আগে খাওয়া দাওয়া করো। তো উনি আমার জন্য রাতের খাবার রেডি করেন। তখন মনে হয় রাতের প্রায় 12:30 বা 1টার কাছাকাছি সময় হবে। তো আন্টি আমাকে বললেন যে ঠিক আছে চলো তোমার ফ্ল্যাটে আমি যাই, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তো উনি আমাকে পৌঁছে দিয়ে আসার সময় আমি ওনাকে বলি আন্টি আমি একা থাকতেই পারবো না, আপনি একটু দয়া করে আমার সাথে থাকেন। তো আন্টি বলেন আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তোমার সাথে শুয়ে থাকি, তুমি যখন ঘুমাবা তখন আমি উঠে মানে চলে যাবো, সমস্যা নেই। তো এরপর হচ্ছে মানে আমার সাথে আন্টি আমার ফ্ল্যাটে চলে আসেন। তো ফ্ল্যাটে আসার পর হচ্ছে বেশ কিছুক্ষণ আমার সাথেই সেখানে তিনি ছিলেন। তো আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হচ্ছে আন্টি নিজের মতো আমার ফ্ল্যাটের ডোরটা লক করে উনি মানে নিজের ফ্ল্যাটে চলে যান। তো আমার হচ্ছে মানে আমার হুট করে আমার কেমন যেন একটা গরম লাগতে থাকে, মনে হচ্ছে আমার শরীর ঘেমে যাচ্ছে। তো আমি খেয়াল করে দেখি কি হচ্ছে আমার বেডরুমের চারপাশে হচ্ছে আজহার আঙ্কেল ঘোরাফেরা করছেন। আমি তো দেখে খুব ভয় পাই যে এই ব্যক্তি তো মানে মৃত, উনি কিভাবে আমার রুমে আসবেন। তো তারপর হচ্ছে আমি খেয়াল করলাম যে আজহার আঙ্কেল হচ্ছে তার হাত থেকে কোনো একটা কিছু আমার বেডের নিচে রাখলেন। তো এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই এবং ওনাকে জিজ্ঞেস যখন করতে যাবো আপনি এখানে কি করছেন, তখন উনি কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। মানে আছে না ধোঁয়া হচ্ছে হুট করে হাওয়ায় মিলিয়ে গেলে যেরকম দেখা যায় ওরকম দেখা যাচ্ছিল। তো তারপর হলো কি আমি মানে উঠলাম বিছানা থেকে, উঠে হচ্ছে যেই বিছানার নিচে তাকালাম আমি দেখলাম যে একটা মানে কাটা হাত সেখানে রাখা, আর হাতটা থেকে সামান্য রক্ত বের হচ্ছে। আমি তো এক চিৎকার দিয়ে মানে মনে হয় অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু আমি তখনই খেয়াল করি যে এটা আসলে আমি স্বপ্ন দেখছিলাম। তো স্বপ্ন থেকে যখন আমি জেগে উঠলাম তখন চিন্তা করলাম যাক ভালো হয়েছে, অন্তত স্বপ্ন দেখছিলাম, এটা বাস্তব না। কিন্তু আমার সেই ধারণাও ছিল ভুল, কারণ কিছুক্ষণ পর আমি আবার খেয়াল করতে পারি আজহার আঙ্কেলকে। এবার কিন্তু আমি ঘুমাচ্ছিলাম না, এবার আমি সরাসরি আজহার আঙ্কেলকে দেখছিলাম এবং দেখলাম যে উনি বিছানার নিচে কিছু একটা রেখে এরকম ভ্যানিশ হয়ে গেলেন। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখলাম যে সেই কাটা হাত একটা মানে কোনো একটা মানুষের ডান হাত কাটা রাখা এবং সেটাতে ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি এক চিৎকার দিয়ে আমার ফ্ল্যাট থেকে বের হয়ে আমিনা আন্টির ফ্ল্যাটে চলে যাই এবং দরজা ধাক্কাতে থাকি। কিছুক্ষণ পর আমিনা আন্টি দরজা খোলেন। দরজা খুলে উনি বের হয়ে এসে আমাকে বলেন যে কি হয়েছে তোমার, তুমি এরকম করতেছো কেন? তারপরে আমি আন্টিকে সবকিছু খুলে ওই সময় না বললেও হচ্ছে ওনাকে বলি যে আমি একা থাকতে পারবো না আন্টি, আজহার আঙ্কেল আমার ফ্ল্যাটে আছে, আমার খুব ভয় লাগতেছে, আমি আপনার এখানে থাকি আজকে। তো সেদিন রাতটা হচ্ছে আমি আন্টির সাথেই থাকলাম, ওনার সোফাতেই শুয়েছিলাম। তো উনি হচ্ছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তো উনি বেশ কিছুক্ষণ পর উনিও হয়তো ঘুম পাচ্ছিল না, কিন্তু উনি যতটুকু বলেন যে আমি উঠতে গেছি তখন দেখলাম যে তুমি শক্ত করে আমার হাতটা আবার ধরে ফেললা। তখন আমি চিন্তা করলাম যে না তুমি আসলে খুব ভয় পেয়ে আছো, তাই হচ্ছে আমি আর উঠে যাইনি, আমি তোমার সাথেই ঘুমালাম সারা রাত। পরদিন সকালে হচ্ছে আমিনা আন্টি যখন নাস্তা বানাচ্ছেন তখন ওনার রান্নাঘরের টুংটাং সাউন্ডে হচ্ছে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ওনাকে হেল্প করতে গেলাম তখন হচ্ছে আন্টি জিজ্ঞেস করেন আচ্ছা মারিয়াম বলো তো তোমার কি হয়েছিল গতকালকে রাতে। তা আমি ওনাকে সবকিছু মানে খুলে বলি। খুলে বলার পর আন্টি বলেন যে তুমি আসলে না এই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ভাবছো, তুমি বেশি ভাবছো জন্যই তোমার এরকম সমস্যাগুলো হচ্ছে। যদি তুমি এত বেশি না ভাবতে তাহলে হয়তো বা এরকম সমস্যাগুলো হতো না। তোমাকে আমি বলি কি তুমি কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত থাকো আর এই জিনিসগুলো নিয়ে খুব একটা ভেবো না। তো তারপরে হচ্ছে আমি মানে আমার ফ্ল্যাটে চলে আসি। সেদিন আর কাজে যাইনি, মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো ফ্ল্যাটে ফিরে আসি। ফ্ল্যাটে ফিরে আসার পর হচ্ছে আমি মানে ফ্ল্যাটে আমার বেডরুমটা যখন গুছাতে যাচ্ছি ঝাড়ু দেবো তখন দেখি যে বিছানার নিচে একটা মানে কালো একটা ডায়েরি। আমি ডায়েরিটা দেখে বেশ অবাক হই, কারণ আমি নিজে কিন্তু ডায়েরি লিখতাম না কখনো। তো আমার বাসায় তো ডায়েরি থাকারই কথা না, তো এই ডায়েরি কোথা থেকে এলো? তো ডায়েরিটা আমি হচ্ছে হাতে নিলাম। হাতে নেওয়ার পরে দেখলাম যে ডায়েরির মানে ফার্স্ট পেজ খোলার পরে দেখলাম যে লেখা আছে এই ডায়েরিটি রাজুর। আমি চিন্তা করি যে রাজু নামের কাউকে তো আমি চিনিই না, তাহলে রাজুর ডায়েরি এখানে কোত্থেকে আসবে? তো হচ্ছে আমি ডায়েরিটা খুলে দেখলাম যে ডায়েরিটা পুরোটা আসলে ব্ল্যাঙ্ক, কোনো কিছু লেখা নেই ডায়েরিতে। পরে উল্টে দেখতে যখন ডায়েরি লাস্ট পেজটা দেখলাম তখন দেখলাম যে এই লেখা আছে এই ডায়েরিটি একটি অভিশপ্ত ডায়েরি। এটা দেখে তো মানে আমার ভয়ে হচ্ছে আত্মা শুকিয়ে গেল। আমি যদিও তখন চিন্তা করতেছিলাম যে হয়তোবা এটা কেউ হয়তোবা শয়তানি করে লিখছে, এরকম কিছু তো সাধারণত হয় না।
তো তারপর হচ্ছে আমি রাতেবেলা ঘুমাই। রাতেবেলা ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি যে আমি সেই লিফটে, এবং আমার পাশে হচ্ছে মানে আজহার আঙ্কেল দাঁড়ানো। আঙ্কেল আমাকে বলছেন, মানে আমি তখন বুঝিনি আসলে আমার পাশে কে দাঁড়ানো। ও আমি একটা অবয়ব দেখতে পাই যে আমার পাশে দাঁড়ানো। উনি আমাকে বলছে, তুমি কি চাও যে হচ্ছে আজহার তোমাকে ডিস্টার্ব না করুক? আমি তখন বলি যে আপনি কে, আপনি কিভাবে জানলেন যে আজহার আঙ্কেল আমাকে ডিস্টার্ব করে? উনি তো মারা গেছেন, উনি কিভাবে ডিস্টার্ব করবেন আমাকে? তখন উনি বলেন যে তোমার কি মনে হয় এই পৃথিবীতে মানুষই আছে শুধু, আর কেউ নাই? তখন আমি বলি যে আপনি কে, আপনি আমাকে কেন এই কথা বলছেন? তারপর সেই লোকটা আমার দিকে ঘুরে তাকায়। তখন আমি খেয়াল করি যে এটা আজহার আঙ্কেলই। ওনার হচ্ছে মাথা একদম ফাটা, রক্তে ওনার পুরো মুখ হাত পা একদম ভরা, এবং অবাক করার ব্যাপার হচ্ছে ওনার ডান হাতটা মিসিং। তো আমি তখন বুঝতে পারি যে স্বপ্নে এই জন্য হয়তো আমি তার ডান হাতটা দেখি। তো তখন উনি আমাকে বলেন যে তুমি যদি চাও আজহার তোমাকে মানে ছেড়ে দিক, তোমার পিছনে আর না ঘুরুক, তাহলে তোমাকে আমার কথা অনুযায়ী চলতে হবে। আর যদি তুমি আমার কথা অনুযায়ী না চলো, তাহলে আজহার তোমার পিছু কখনো ছাড়বে না, আমি ছাড়তে দেব না। তো তখন হচ্ছে আমি বলি যে না না, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আমার পেছন থেকে একে সরিয়ে নিন, আমি আর এভাবে বাঁচতে পারবো না। মানে জিনিসগুলো আমার প্রতি এতটা ইফেক্ট করছিল যে আপনার বুঝতেই পারছেন যে আপনি একটা মৃত মানুষকে যখন বারবার আপনার রুমের মধ্যে দেখবেন, বারবার তাকে ফিল করবেন যে না সে আপনার আশেপাশে আছে, আপনাকে কিছু বলতে চাচ্ছে বা আপনার সাথে কিছু একটা করতে চাচ্ছে, আপনার চারপাশে সে ঘুরঘুর করছে, আপনাকে ভয় দেখানোর জন্য বিভিন্ন জিনিসপত্র আপনার আশেপাশে রেখে যাচ্ছে, আপনাদের কেমন লাগবে? আপনারা রাতে ঘুমাতে পারবেন? অবশ্যই পারবেন না, আমি তো পারিনি। তাই হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়ার জন্য আমি ওই ব্যক্তিকে, মানে ওই আজহার আঙ্কেল যাকে দেখছিলাম স্বপ্নে, তাকে বলছিলাম যে না আমি সবকিছুই করতে রাজি, আপনি বলেন কি করতে হবে। তো উনি তখন বলেন যে তোমার কাছে একটা ডায়েরি আছে না, ওই ডায়েরির 13 নম্বর পেজ খুলবে, ওই ডায়েরির 13 নম্বর পেজে একটা জিনিস লেখা আছে, ওখানে যেটা লেখা সে অনুযায়ী কাজ করবে। তো আমি হচ্ছে 13 নম্বর মানে ঘুম থেকে জেগে উঠি। তখনই ঘুম থেকে জেগে উঠে দেখি, ডায়েরির দিকে তাকাই, দেখি যে ডায়েরিটা খোলা এবং 13 নম্বর পেজই খোলা। এটা দেখে আমি সব থেকে বেশি অবাক হই যে স্বপ্নের মধ্যে দেখলাম 13 নম্বর পেজ আর 13 নম্বর পেজই খোলা। কিন্তু সব থেকে অবাক করার ব্যাপার, আমি যখন ডায়েরিটা হাতে নিয়েছিলাম প্রথমবারের মতো, তখন কিন্তু ডায়েরিটা ব্ল্যাঙ্ক ছিল, ডায়েরিতে কোথাও কিছু লেখা ছিল না, এমনকি পেজ নাম্বার পর্যন্ত লেখা ছিল না। কিন্তু এখন পেজ নাম্বার লেখা এবং 13 নম্বর পেজ থেকে ভর্তি করে লেখা। ওইখানে লেখা যে তুমি যদি এই সমস্যা থেকে সমাধান পেতে চাও, তাহলে তোমাকে আজহারের ছেলেবেলায় যেতে হবে। আমি ডায়েরিটা খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করি যে তুমি এখন যে আজহারকে দেখছো, সেই আজহার কিন্তু এরকম কখনো ছিল না। সে বেশ বদমেজাজি ছিল, নিজের কাজ নিজের মধ্যেই মশগুল থাকতো, এবং হচ্ছে কারোর সাথে তেমন একটা কথা বলতো না। কিন্তু কেউ যদি তার সাথে উল্টাপাল্টা কিছু করতো, তাহলে সে প্রতিশোধ নিত। এরকমই একদিন আজহার হচ্ছে একটা পুকুরের পাশে একটা বড় কুয়া ছিল, সেই কুয়ার পাশে বসেছিল। বসে বসে মুখের মধ্যে আখ গোজা ছিল, আখ খাচ্ছিল। তো এমন সময় তার এক ক্লাসমেট হাসান সেখান দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তাকে হচ্ছে টিটকারি দেয় যে কিরে কি করছিস, বাস নিচ্ছিস নাকি মুখে, এগুলো বলে টিটকারি দেয়। এগুলো টিটকারি আজহার সহ্য করতে পারে না, তাই দুজনের মধ্যে কথার যুদ্ধ চলতে থাকে। সেই কথার যুদ্ধ কখন যে হাতাহাতিতে পরিণত হয় কেউই বুঝতে পারেনি। ভুলবশত আজহার হচ্ছে ধাক্কা দেয় হাসানকে, হাসান কুয়াতে পড়ে যায়। কুয়াতে পড়ে সে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও করে, কিন্তু আজহার কুয়ার মুখে একটি ঢাকনা দিয়ে কুয়াটি বন্ধ করে দেয়। সে চাইলে কিন্তু পারত হাসানকে বাঁচাতে, কিন্তু সে হাসানকে বাঁচায়নি। এখন তোমার কাজ হচ্ছে সেই কুয়োর ভিতরে হাসানের মরদেহ পড়ে আছে এখনো অনেক বছর যাবৎ। তার বাবা মা এখনো তাকে খুঁজে পায়নি। কিন্তু সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে তার কোনো জানাজাও হয়নি। তুমি যে কোনো একজন হুজুরকে নিয়ে সেই কুয়ার কাছে গিয়ে হাসানের জানাজা পড়ে আসবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তো আমি যখন এটা পড়ি, এটা পড়ার কিছুক্ষণ পরে এটা পড়ার পর বেশ কিছুটা সময় হচ্ছে আমি বেশ অবাক হয়ে বসে থাকি। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব, আসলে এখন আমার কি করা উচিত। তো তারপর হচ্ছে আমি আমার বাবা মার সাথে যোগাযোগ করে বাবা মাকে সবকিছু বলতে যাবো, কিন্তু পরবর্তী চিন্তা করলাম না, বাবা মাকে এটা বললে বাবা মা অনেক টেনশন করবে, তারা তো আর কি করবে। তো বাবা মাকে আর বলিনি। বাবা মাকে না বলে হচ্ছে আমি আমিনা আন্টিকে সবকিছু বলি। তো আমিনা আন্টির হাজবেন্ড যে ছিলেন করিম আঙ্কেল,
তো করিম আঙ্কেল আমাকে এ ব্যাপারে অনেক হেল্প করেন। উনি বলেন যে আমার পরিচিত এক হুজুর আছে, যেহেতু এরকম তুমি দেখছো আর ডায়েরিটা দেখছো, তো হচ্ছে আমার কাছে ডায়েরিটা নিয়ে আসো, আমি একটু দেখি কি লেখা। আশ্চর্যজনক ব্যাপার, ওই ডায়েরিটা যখন নিলাম না, তখন ডায়েরির ভিতরে আর কিছু লেখা নেই। তারপর আমি হচ্ছে আঙ্কেলকে বলি যে আঙ্কেল আমি কোনো রকম চান্স দিতে যাচ্ছি না। তো তখন করিম আঙ্কেল বলে যে ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে একজন হুজুর আছে, আমি তার সাথে একটু যোগাযোগ করি, কথাবার্তা বলি, তারপরে আমার গাড়ি দিয়ে না হয় তোমাকে ওইখানে ওই জায়গাতে নিয়ে যাব। তখন আমাকে আঙ্কেল বললেন যে তুমি ওই জায়গাটা চিনবা কিভাবে? তখন আমি তাকে বললাম যে ডায়েরি যখন পড়ছিলাম তখন ওই জায়গার সম্পূর্ণ ঠিকানা দেওয়া ছিল, যেটা আমি এখানে প্রকাশ করব না। তো সেই ঠিকানা অনুযায়ী হচ্ছে আমি করিম আঙ্কেলের সাথে সেই কুয়ার কাছে যাই। সেই কুয়ার কাছে গিয়ে দেখি কুয়ার উপরে একটা ঢাকনা দেওয়া, এবং কুয়াটা অনেক পুরাতন। তো সেই কুয়ার কাছে যাওয়ার পর হচ্ছে হুজুরকে বলি যে হুজুর এখানে এরকম এরকম সমস্যা, তো একটু জানাজাটা পড়ে দেন। তো হুজুর কুয়ার মুখ ওপেন করে হচ্ছে কোরআন থেকে কিছু আয়াত পড়েন, আর হচ্ছে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, এবং একাই জানাজা পড়েন। আর তার সাথে শরীক হয়েছিলেন হচ্ছে করিম আঙ্কেল। তো জানাজা শেষ হওয়ার কিছুক্ষণ পর আমার কাছে ফিল হতে থাকে যে আমার যে ব্যাগটা ছিল আমার কাছে, ওই ব্যাগটা বেশ গরম হতে শুরু করে, আমি বেশ তাপ অনুভব করতে পারি। তো আমি যখন ব্যাগটা খুলে দেখি যে আমার যে ব্যাগের মধ্যে যে ডায়েরিটা ছিল, ওই যে ডায়েরিটা আজহার আঙ্কেল রেখে গিয়েছিলেন, ওই ডায়েরিটা হচ্ছে আচ্ছা, এখানে একটা কথা আমি আসলে বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আজহার আঙ্কেলদের যখন আমার রুমে আমি দেখতাম, তখন হচ্ছে আমি দেখতাম যে উনি কাটা হাত রেখে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে এই ডায়েরিটা আসলে আমি যেখানে পাই সেখানে কাটা হাত আমি দেখেছিলাম। ওটা হয়তো আমার হ্যালোসিনেশন ছিল, কিন্তু আসলে ওইখানে আজহার আঙ্কেল ওই ডায়েরিটাই হয়তো রেখে গিয়েছিলেন, আমি যাকে দেখেছিলাম। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়, এসব আমি জানি না, আসলে আমার মনে হয় আর কি এটাই। তো যাই হোক, যে ডায়েরিটা আমি আর কি দেখেছিলাম, ওই ডায়েরিটা আমি হাতে নিয়ে দেখি প্রচন্ড গরম, এত গরম যে মনে হচ্ছে যে আমার হাত পুড়ে যাবে। তো আমি করলাম কি, ডায়েরিটা নিয়ে হচ্ছে ওই ডায়েরিতে পরবর্তী ইনস্ট্রাকশন যেটা লেখা ছিল সেটা ছিল কি, জানাজা পড়ার পর এই ডায়েরিটা যেন ওই ইয়াতে কি বলে কুয়াতে ফেলে দেওয়া হয়। তো কুয়াতে যখন ফেলে দেই ডায়েরিটা, তখন আমার মনে একটা প্রশ্ন জাগতে থাকে যে আচ্ছা, ডায়েরিতে তো লেখা ছিল এটা রাজুর ডায়েরি, তাহলে রাজুটা কে? এটা আমার মনে প্রশ্ন জাগতে থাকে। এরপরে আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর হচ্ছে দেখি যে বেশ কয়েকদিন চলে গেল, সবকিছু নর্মাল। তো একদিন আবার ঘুমিয়ে থাকার পর স্বপ্নে দেখি যে আজহার আঙ্কেল আবার হচ্ছে আমার স্বপ্নে আসেন, একই লিফটে। আজ হচ্ছে ওনার শরীরে কোনো ক্ষত নেই, হাত পা ঠিকঠাক মতোই আছে। উনি আমাকে বলছেন যে জানি তোমার মনে একটা প্রশ্ন আছে, রাজুকে? আসলে কি জানো, রাজু হচ্ছে আমি। আমার নামই রাজু, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজহার ইকবাল রাজু। আমার নামই রাজু, যে নামটা কেউ সাধারণত জানতো না। আমি নিজের পাপ মুক্তির জন্য তোমার কাছে একটু সাহায্য চাইলাম, এবং তুমি সাহায্য করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই কথা বললেন। এরপরের দিন থেকে হচ্ছে আমার আর কোনো সমস্যা হয়নি। এখন আসলে আমি জানি না যে এই ঘটনা কে কিভাবে নেবে, কারণ হচ্ছে আমাদের ধর্ম অনুযায়ী তো আমরা আসলে আত্মাকে দেখতে পাই না। মৃত্যুর পরবর্তীতে আত্মা তো শরীর থেকে একদম ডিট্যাচ হয়ে যায়, তখন তো আর তার ফিরে আসার কোনো ওয়ে থাকে না। আমরা নর্মালি জানি যে আমরা কারেন্ট জিনের জন্যই হয়তো এরকম জিনিসপত্র ঘটে থাকে। এখন আমি বলতে পারবো না আসলে যে এটা আমি কি দেখেছিলাম, সত্যি কি আজহার আঙ্কেলকে দেখেছি নাকি অন্য কিছু, আমি আসলে এটা জানি না। তবে এই ঘটনাটি 100% সত্য, আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা এটা। এই ঘটনার পর প্রায় 1.5 থেকে 2 বছর এমন হয়েছে যে আমি রাতে ঘুমাতে পারতাম না একা, এবং আমি চাকরি ছেড়ে দিয়ে আমার বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ আমার পক্ষে থাকাই সম্ভব হচ্ছিল না, এতটুকু মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। তো এই ছিল আমার ঘটনা, বিশ্বাস করা না করা হচ্ছে আপনাদের ব্যাপার। তো বিদায়, আসসালামু আলাইকুম। তো এই কথা বলে হচ্ছে মরিয়ম আপু তার ঘটনাটি শেষ করেন। তো আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগছে। তো পরবর্তীতে ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করতেছি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলেই আছেন। তো আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ, কোনো একটা গ্রামে হবে, আমি গ্রামের নামটা বলতেছি না। তো আমি এখন বর্তমানে ওমানে কর্মরত অবস্থা আছি। তো যে ঘটনাটা আমি বলবো সেটা আমার নিজের সাথেই ঘটা। তো কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে যাই, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো ঘটনা শুরু করা যাক। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় আপনার 10 থেকে 11 বছর এরকম সময় হবে, যখন আমি মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসায় হেফস লাইনে পড়তাম আর কি, হেফসখানায়। তো যখন আমার আব্বুর ইচ্ছা ছিল আমাকে হেফস লাইনে পড়াবে, তো যখন আমি ওই মাদ্রাসাতে যাই, নারায়ণগঞ্জ রায়েরবাগ কোন একটা মাদ্রাসার নামটা আমি বলছি না। তো যখন আপনার মাদ্রাসায় ভর্তি হই, হেফসখানায় ভর্তি হওয়ার পরে আমার কয়েকদিন ভালোই যাইতেছে। তারপর হলো কি আপনার মাদ্রাসায় আমি ভালোই দিনকাল যাইতেছিল। তো আমরা যারা হেফসখানায় পড়তাম তারা এক সাইডে ঘুমাইতো, আর যারা কিতাব লাইনে পড়তো তারা আর কি অন্য সাইডে ঘুমাইতো। তো যখন আমি একদিন রাত্রে ঘুমাইতেছিলাম, মানে পড়াশোনা শেষ করে আমি ঘুমাইতে গেছি, তখন ঘুম প্রায় অনেক সময় হয়ে গেছে, যেরকম রাত্রে 3টা বাজে। তখন হঠাৎ আমি জেগে গেছি আর কি। জেগে যাওয়ার পরে তখন জেগে যাওয়ার পরে আর ঘুম আসতেছে না। তখন দেখতেছি যে কিতাব লাইনের একটা ছেলে, ও দেখতেছি যে মাদ্রাসার যে আমাদের 6 তলার উপরে আর কি, 6 তলার উপরে দেখতেছি যে ও ওখান থেকে রুম থেকে বের হয়ে যাইতেছে। তো আমি যখন এটা দেখি, দেখার পরে আমি ওর 2 মিনিটের মধ্যে ওরা দেখি যে ও বের হয়ে গেছে আর আসতেছে না। তারপর আমি কি করলাম, আমি মশারি থেকে যখন বের হইতে যাব, তখন আমার সাথের ওর নাম কাদের। তো কাদের ভাই আমাকে বলতেছিল যে তুই কই যাইতেছস? আমি কইতেছি যে এই কিতাব লাইনের একটা ছেলে, ও বাইরে গেছে, এত রাত্রেও বাইরে যায় কি করতেছে, আমি একটু দেখি। তখন ও আমাকে বলতেছে যে তুই সাহস করছিস ঠিকই, তবে তুই বাইরে এখন যাইস না, এটা সমস্যা হবে। তো আমার তো ঘুম আসতেছে না, ও আমাকে যাইতে দিতেছে না। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ও অনেকক্ষণ হয়ে গেছে, ও আসতেছে না। তারপর যখন ফজরের আজান দিছে, ফজর আজান দেওয়ার পরে সবাই মসজিদে গেছি নামাজের জন্য। নামাজ পড়া শেষ। তারপর আমি দেখতেছি যে ও স্বাভাবিকই আছে। যে ছেলেটাকে আমি রাত্রে দেখছি যে বাইরে বের হয়ে গেছে, ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেছে, পড়াশোনা, সকালে ব্রেকফাস্টও করছে, সবকিছু স্বাভাবিকভাবে করতেছে। তারপর 1-2 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে একদিন আবারও রাত্রে ঘুমাইতে গেছিলাম পড়াশোনা শেষ করে। তো তারপর দেখি যে ও আবারও বের হইতেছে। তখন আমি এটা দেখার পরে আমি ওই দিন উঠে দরজা পর্যন্ত গেছিলাম। যাওয়ার পরে দেখতেছি যে ও 6 তলার উপরে বাইরের সাইডে একটা সিঁড়ির এখান দিয়ে একটা ব্যালকনি থাকে। তো ব্যালকনির ওখানে ও দাঁড়ায় রয়েছে। তো দাঁড়ায় থাকার পরে আমি বিষয়টা প্রচুর বাতাস হইতেছিল ওই সময় বাইরে। ও দাঁড়ায় রইতেছে, দাঁড়ায় কি জানি বিড়বিড় করতেছিল আর কি। তো এটা দেখার পরে আমি ওখানে ওর পিছনে যাই, দাঁড়ানোর পর কি ভাষায় কথা বলতেছে আমি ওইটা জানি না। আর আমি তারপর কি মনে করে আমি আবার ভিতরে চলে আসছি। ভিতরে যখন আসার পরে ও জানছে কিনা আমি সেটা তখন জানি না, তবে তার আরো কয়েকদিন পরে আবার সেম কাহিনী আর কি। সেদিন রাত 3টা না, সেদিন রাত 3:30টার মতো বাজতেছে। তো 3:30 বাজে দেখতেছি যে ও উঠে আবার বাইরে যাইতেছে। বাইরে গেছে, আমি এবার কি করছি, আমি আবারও উঠছি। আজকে ও কি করে আমি থামাবো আর কি। তো আমি রুম থেকে বের হয়ে গেছি, সিঁড়ির এখানে আসছি। ও দেখতেছি যে মনে হয় যে আমার অপেক্ষায় ও ছিল আর কি। তো ও দেখতেছি যে সিঁড়ি ভেঙে উপরে যাইতেছে, ছাদে যাইতেছে আর কি। তো যখন আমি এটা দেখছি, আমি ওর পিছনে এসে যে ও ছাদে যাইতেছে কি লেগে, আমি ওরে ডাকছি। তো ডাকার পরে যে ও আমার কথা শুনতেছে না, ও সামনে যাইতেছে। যাওয়ার পরে আমি যখন ছাদের যে একটা গেট থাকে, ওই গেটের ওইখানে যা দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখতেছি যে ও ছাদের
যে পাশে একটা টাঙ্কি থাকে আর কি পানির, ওই টাঙ্কির ওখানে ও দাঁড়ায়া মানে আপনার এই যে হাত দুইটারে একদম মেলা আর কি, যেভাবে আমরা বাতাস টাতাস খাই আপনার কোনো জায়গায় যাইলে ওই রকম ভাবে ও দেখতেছি যে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায়া আপনার ওর মাথা যেটা ওটা উপরের দিকে হাত দুইটা এইভাবে মেলে দিছে আর কি পাখির ডানার মতো। তো মেলে দেওয়ার পরে ও আমার দিকে তাকাইছে। ওর তাকানিটা মানুষের একটা তাকানি থাকে, যেরকম আপনার একজনের দিকে তাকাইলে যেভাবেই হোক ওইটা এতটা ভয়ঙ্কর লাগে না। আমি দেখছি যে মানে ও যখন তাকাইছে আমার দিকে, ওর তাকানিটা আমার কাছে এতটা ভয়াবহ মনে হইতেছে যে আমি ওখানে থাকতে পারতেছি না, আর আমি নিচে নেমে আসতে পারতেছি না। তো আমি মানে চিল্লানি দেওয়ার চেষ্টা করছি, তো আমি চিল্লাইতেও পারতেছি না। আসলে আমি তখন বুঝতেছি না যে বিষয়টা কি হইতেছে। তো যখন এরকম হইতেছিল আপনার তার কতক্ষণ আমি এখানে ছিলাম জানি না, তবে আজান দিছে আমি ওটা শুনছি। তো যখন আজানটা দিছে, দেওয়ার পরে স্বাভাবিক সব কিছু হয়েছে, হওয়ার পরে আমি উপর থেকে নিচে চলে আসছি। নিচে আইসা দেখতেছি তো সব কিছু স্বাভাবিকই আছে, আর কাউরে কিছু বলি নাই। তো এই ঘটনাটা আপনার আমাদের মাদ্রাসার যিনি মানে প্রিন্সিপাল উনি জানছে। জানার পরে ও হুজুর আমাকে নামাজের পরে বলতেছে যে উসমান, আমার মাদ্রাসার নাম ছিল উসমান, আমাকে বলছে যে উসমান তুমি একটু থাকো আর সবাই চলে যাও। তো আমি বুঝতেছিলাম না যে হুজুর আমার কি লেগে এখানে থাকতে বলছে। তো যখন আমি ওখানে হুজুর আমাকে একাকিত্বভাবে কিছু বলছে যে তুমি যে প্রথম একবার সাহস করছো সারছে, দ্বিতীয়বার তুমি ওর পিছনে যা দাঁড়াইছো তাও তুমি কি জানো ওকে, আর তৃতীয় দিন তুমি একবারে ওর ছাদে গেছে, ছাদে তুমি ওর পিছে পিছে গেছো। তবে তোমার ভাগ্য ভালো যে ও তোমার কোনো ক্ষতি করে নাই, ও মাদ্রাসার ছাত্র হিসাবে ও তোমার কোনো ক্ষতি করে নাই, আর নেক্সট টাইমে তুমি এরকম কিছু করবা না। তো আমি হুজুরের কাছে মাপ টাপ চায়া ওই ভাইয়ের কাছে ও মাপ চাইছি, এটা কিন্তু কেউ জানে না। তখন আমি, হুজুর আর আপনার ওই ছেলেটা কিন্তু একটা মানুষ না, তবে ও একটা জিন। তো তারপর আপনার অনেক দিন কেটে যায়। তখন আমরা সবাই আপনার মাদ্রাসার ছুটিতে আমরা বাড়িতে চলে আসি কোরবানির ঈদের। তো আমি দ্বিতীয়বার যখন মাদ্রাসায় আবার ব্যাক করি কোরবানির ছুটি কাটায়া, ব্যাক করার পরে আপনার ওই ছেলেটা আর আসে না। মাদ্রাসা থেকে যাওয়ার পর ওই ছেলেটা আর আসে নাই। তো আমারও কিরকম জানি আপনার মন বইতেছে না। তো আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমার আম্মু আব্বু সবাই অনেক কানাকাটি করতেছে যে তুই কিল্লিগা মাদ্রাসা পড়াশোনা করস নাই, কিল্লিগা ছাড়া এসোস। আমার আম্মু বলতেছিল যে আমি বিষ খাবো, এই তোরা মাদ্রাসায় দিছি, তুই মাদ্রাসায় পড়বি। তো আমি এসব কথাবার্তার কোনো কানে নিতেছিলাম না আর কি। তো একটা পর্যায়ে কি হলো, আমি নিজে নিজে যায়া আরেকটা আমাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আপনার ইবতেদায়ী বলে, ওইটা লক্ষ্মীপুরে একটা ইবতেদায়ী মাদ্রাসাতে আমি ভর্তি হয়েছি পঞ্চম শ্রেণীতে। যখন ভর্তি হয়েছি তখনও সবকিছু স্বাভাবিক। আপনার একদিন রাত্রে আর কি আমি আবার একজন স্যার ছিল, ওনার কাছে আমি আবার রাত্রে প্রাইভেট পড়তাম। তো আমার ফ্যামিলিটাতে খুবই নারাজ ছিল, তারা চাইছিল যে আমার হাফেজ বানাবো, একজন বড় আলেম বানাবো, আর আমি ওটাতে কান দিই নেই, বা আমার মাদ্রাসাতে কেন জানি না মন বুঝতেছে না। তো তারপরে আমি যখন আপনার প্রাইভেট পড়া শেষ করে আমি রাত্রির 11টা বাজে যখন আমি বাসার দিকে আসবো বাজার থেকে, মানে ওই যার কাছে পড়তাম সে তার দোকানের ভিতরে আমাকে পড়াইতো। তো যখন আমি আপনার বাসার দিকে আসবো, আমাদের ওইখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে আপনার ওটাকে হাজিগো কোনা বলে আর কি, যেটা 3 রাস্তার মোড়। ওই কোনাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, এখানে আর অনেক আগে অনেক ঘটনা ঘটছে। তো যখন আমি আসতেছিলাম আন্দার, আমি বাজার থেকে একবার রাস্তাতে নামতেছি, বাড়ির রাস্তাতে, আবার 3 পা পিছে আমি আবার
ব্যাগ চলে যেতেছি, কেন জানি না আমার হঠাৎ ভয় লাগতেছে। তো এরকম যাওয়ার পরে আমি একবার সাহস করে চলে আসছি, মানে আমার কাছে কোনো লাইট নাই, কিছু নাই, আন্ধারেই চলে আসছি। তো যখন ওই আপনার 3 রাস্তার মোড়ে আসলাম, আসার পরে কি হয়েছে যে আপনার হঠাৎ করে দেখতেছি যে আমি আর মানে সাইকেল আমার চলতে হচ্ছে না, আমি হ্যান্ডেল চাপতেছি, তবে আমার সাইকেল সামনের দিকে যাইতেছে না। তো এই বিষয়টা যখন হওয়ার পরে আমার তো মাথার ব্রেনে কোনো কাজ করতেছে না যে এটা কি হইতেছে আমার সাথে। তখন আমি আচমকা দেখতেছি যে একটা বিদ্যুৎ চমকানোর সাথে ওইখানে আবার একটা তাল গাছ ছিল, আপনার কবরস্থানের তাল গাছের পিছনে আবার কবরস্থান ছিল আর কি ওইখানে। তো আমি দেখতেছি যে তাল গাছের গোড়ায় আপনার কোনো একজন বসে আছে, এরকম ভাবে বসে আছে যেরকম মানুষ আপনার মাথাটারে নিচের দিকে দিয়ে ও বসে আছে। তো আমি দেখতেছি যে ও সাদা কাপড় একটা পরেছিল আর কি। তো আমি যখন এটা দেখার পরে মানে নিজের ভুল মনে করছিলাম যে এটা কি। তারপর আবার বিদ্যুৎ যখন চমকা দিছে তখন দেখতেছি যে ওই অবয়বটা এখন উঠে দাঁড়াইছে, রাস্তায়ও কেউ নাই, উঠে দাঁড়াইছে আমার দিকে, এরকম ভাবে তাকাইতেছে যে আমাকে এখনই সে খেয়ে ফেলবে আর কি, এরকম একটা অবস্থা। আর পাশেই আপনার হিন্দু বাড়ি ছিল, রাস্তার পাশে হিন্দু বাড়ির সাইডে আপনার আবার তাদের যে একটা চিতা বলে, ওইখানে তারা মারা গেলে তাদেরকে মানে যে আপনার মাথার ভিতরে কি করে মানে একটা ডান্ডা মানে মাথার ভিতর দিয়ে একদম ঢুকায়া তারপর তাদেরকে ওখানে মানে কবর দেওয়া হতো আর কি মাটির ভিতরে। তো ওইটাও সাথে ছিল। তো সবকিছু মিলে অনেক ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে আমি আল্লাহ গো আর মা গো বলে এরকম একটা দৌড় মারি। মানে দৌড় দেওয়ার পরে আপনার আমাদের জায়গাটার নাম হচ্ছে, যখন বাড়ির রাস্তাতে ঢুকে গেছি ওইখানে আবার একটা দোকান আছে, ওটার নাম হচ্ছে খালপাড় আর কি। ওই জায়গাটা ওখানে খাল আছে, খালের সাইডে দোকান আছে। তবে আমার আমি যতদিনই দেখছি আপনার ওই দোকানটা 12টা 1টা পর্যন্ত চালু থাকে, কিন্তু ওই দিন চালু ছিল না। তো বিষয়টা আমি আরো বেশি ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আপনার আর কিছু না ভাইবা সাইকেল মনে করেন না ওই দোকানের সামনে যখন রাখছি, রাইখা আমি পাড়ের দিকে এরকম একটা দৌড় দিছি ভাই। দৌড় দেওয়ার পরে এক দূরে আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আপনার এরকম একটা আর কিছু হয় নাই, যাক হয় না। তারপর আমি ওরে স্বপ্ন দেখতাম যে আপনার জ্বালানা বেদ করে ওর হাত 2টা ঢুকাই দিয়ে শুধু মানে আপনার খাটের উপর খুঁজতেছে আর কি। হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এরকম করতেছিল আর কি। তখন আমার এটা মনে হইতেছে। তারপর আমি এটা আমার আব্বু আম্মুরে জানাইছি। জানানোর পরে বিস্তারিত সব বলছি। যখন বলছি তখন আমার আব্বু আম্মু আপনার আমাদের এলাকায় একটা হুজুরের কাছে নিয়ে যায়। উনি কবিরাজ ছিলেন। যখন ওনার কাছে নিয়ে গেছেন, নেওয়ার পরে আপনার উনি আমাদের এলাকাতে বলে হাল খোলায় আর কি। উনি হাল খোলাইছে। হাল খোলানোর পরে উনি বলতেছে যে ওর সাথে একটা পরী আছে, মেয়ে পরী। ও ওর ক্ষতি করবে না, পরীটা অনেক শক্তিশালী, তবে ওর কোনো ক্ষতি করবে না, ও সবসময় সাথেই থাকে। তো বলে এটা ওর লোক লিখে কিভাবে, ও যখন মাদ্রাসা পড়ছিল তখন ও যখন কোরআন তেলাওয়াত করতো রাত্রেবেলা, তখন ওই পরীটা ওখানেই থাকতো। তবে ওর কোরআন তেলাওয়াতটা একটু ওর ভালো লাগছে। মানে আমি এমনিতেও যখন কোরআন তেলাওয়াত করি আপনার একদম চিকন সুরে আমার কোরআন তেলাওয়াতটা হয় আর কি। তো ওই পরীটার ভালো লাগার পরেই ওই পরীটা ওর পিছনে এসে, তবে ও কোনো ওর ক্ষতি করবে না। আর যেই অবয়বটা দেখছে ওইটা আপনার ওই যে মাদ্রাসায় যে ছেলেটা ছিল আর কি, পড়াশোনা করতো, ওই ছেলেটার আত্মীয় আপনার এখানে আমার পিছু করতে করতে আমাদের এলাকায় চলে আসছে। আর এলাকায় আসার পর ওই জায়গা মতোই আমাকে ভয় দেখাই দিয়েছিল। তো অনেক দিন কেটে গেল আপনার আমি
ওইখান থেকে আপনার পিএসসি দিলাম, ক্লাস 5-এর পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পরে আমি যখন 6-এ উঠি তখন আমি স্কুলে ভর্তি হই, কেজি স্কুল। তখন 6-এও আর কোনো কিছু হয় নাই, এরকম কিছু স্বাভাবিকভাবে যাইতেছিল। হুজুরে কিছু ফর্মুলা দিছে, তাবিজ তোমার দিছে। তো যাওয়ার পরে একটা সময় যখন ক্লাস 7-এ উঠছি, 7-এ ওঠার মাঝামাঝি সময় আমার আব্বু আমারে একটা ফোন কিনে দিয়েছিল আর কি, অ্যান্ড্রয়েড ফোন। আগে আপনার বাটন ফোন ছিল। তখন আমি আর যে উদয় ভাইয়ের সরাসরি লাইভে, সরাসরি রেডিওতে আমি তার বৌদ্ধিক ঘটনাগুলো শুনতাম আর কি। তখন থেকে যখন মোবাইল কিনে দিয়েছে তখন থেকে আমি আপনার ঘটনাগুলো শুনি। তো এরকম প্রতিদিন রাত্রে আমি শোয়ার সময় কানে হেডফোন দিয়ে আপনার ঘটনাগুলো শুনতাম, উদয় ভাইয়ের ঘটনাগুলো শুনতাম। যখন আপনার এই যে একদিন রাত্রে আমি কি করছি, ভূত এফএম শুনছি। শোনার পরে আমি রাত্রে তখন 3টা বাজে আর কি। তখন লাইভ শুনতে না পারলেও আমি ডাউনলোড করে শুনতাম আর কি। তো 3টা বাজে, আগেও এরকম হয়েছে। আর আমার ওই ঘটনাটা ঘটার পরে যে আমার সাথে পড়ে আছে, আমি আর কিছুতেই ভয় পাইতাম না, কোনো কিছুতেই ভয় পাইতাম না। রাত্রে যত রাইতে হোক আমি বাজারে চলে যাইতাম, এখানে চলে যাইতাম, মানে একা একাই চলে যাইতাম। আমার ভিতরে ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। তো একদিন রাত্রে 3টা বাজে আমি তখন ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পরে আপনার ওয়াশরুম থেকে আসছি, আসার পরে শুয়েছি। আর কেন জানি না আমার ওই দিন ঘুম চলে আসছে। ঘুম আসার পরে আমি দেখতেছি যে আমার ছোট ভাই আমার পাশেও দেখতেছি ঘুমাইতেছে। আর ওর কখনো এত শক্তি হবেও না যে আমার গলা টিপে ধরবে। হঠাৎ দেখতেছি যে আমার ছোট ভাই সে আমার গলা টিপে ধরছে। গলা টিপে ধরার পরে আমার কাছে যে এরকম মনে হয়েছে যে মানে কোনো এক এত শক্তি ওর শরীরে কি কই থেকে আসছে ভাই আমি নিজেও জানি না। নর্মালি আপনার ওর গায়ে এত শক্তি থাকার কথা না। তখন ওর বয়স ছিল প্রায় 12 বছরের মতো। তখন আমি মানে মানে জোর জবরদস্তি অনেক হয়েছে যে আমি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছি। ও আমার হাতে, তারপর আমার বুকে, গলায় সব জায়গায় খামচে দিয়ে দিছে। অন্য গলায় এতটা বড় ছিল আর কি। একটা বিভৎস হাসি দিছে আর কি, যেটা অনেক ভয়ঙ্কর একটা হাসি। যখন আমি অনেক জোরে চিল্লাইতে চাইতেছি আর কি, আমি চিল্লাইতে পারতেছি না। তো হঠাৎ করে আপনার আমার মাথায় আসলো যে আয়াতুল কুরসি পড়তে হবে। তখন আমি আয়াতুল কুরসিটা পড়ার দূরছি আর ও আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আমার মুখ দিয়ে মানে চিক্করটা বের হয়ে গেছে। আমি অনেক জোরে একটা চিল্লানি দিছি। চিল্লানি দেওয়ার পরে আমার আব্বু ঘুমাইতেছিল, ঘুম থেকে ও উঠে চলে আসছে যে কি হয়েছে। তারপরে আপনার আয়সা দেখতেছি যে এই কাহিনী। আমার বুকে কিন্তু তখনও আপনার আঁচড়ের দাগ ছিল, সবকিছু গলাতে। আমি তখন দেখতেছিলাম যে মানে একটা অদ্ভুত ঘটনা, যেটা হচ্ছে আমার ছোট ভাই যখন সবাই আসছে তখনও মানে এত ঘুম, আমার এত কিছু যে হয়ে যেতেছে, চিল্লানি দিতেছি, ও কিন্তু সজাগ হইতেছে না, ও ঘুমিয়ে আছে। সকালে যখন ও উঠছে, উঠার পরে ওরে বলতেছিল যে তুই কালকে রাত্রে ওরে কি লেগা মানে গলা টিপে ধরছিলি। ও বলতেছে আমি গিলে গলা টিপে ধরবো, আমি তো জানি না। তখন ওরে অনেক বলছে, ও তো কোনোভাবে শিখা যাইতেছে না যে ও আমার গলা টিপে ধরছে। তো তখন যাই হলো, আরো একদিন রাত্রে আমি এরকম ভূত এফএম শুনছি। শোনার পরে আপনার ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যখন গেছি, যাওয়ার পরে আমি বেরোইছি। বেরোয়ার পরে আমার প্যান্টের যে বেলটা ছিল, বেলটা আমি বাইরে আইসা মানে লাগাইছি আর কি। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গ্রাম অঞ্চলের ওয়াশরুমগুলো একটু দূরেই থাকে। তো যখন সবকিছু কাজটা সাইরা, আমার হাতে কিন্তু বদনা ছিল আর কি। তো কাজটা সাইরা আমি বেলটা লাগায়া বদনাটা নিচ থেকে নিয়ে আমি এখন সামনের দিকে হাঁটা দিব, ঘরের দিকে। তো যখন আমি ঘরের দিকে আসবো তখন দেখতেছি যে আমি সামনে যাইতে পারতেছি না। আর আমাকে একজন ধরে রাখছে। ভাই বিশ্বাস করবেন না, তার গায়ে থেকে যে এতটা দুর্গন্ধ, আর তার গায়ের ভিতরে এত পশম, কোত্থেকে আসছে আর কিভাবে আসছে ভাই আমি নিজেও জানি না। তো তারপর কি হয়েছে আপনার, আমি
যত জোরে চিল্লাইতেছি আর যাই করতেছি ওটা ছাড়াই দিয়ে পারতেছি না। আপনার যত সুরাত কারাত আছে, হঠাৎ করে দেখতেছি যে আমার শরীরের ভিতরে আতঙ্ক একটা শক্তি চলে আসছে। শক্তিটার কারণে আমি এইভাবে আপনার ওর পাশ ফিরে, ও প্রথম আমাকে উল্টা দিক থেকে জড়ায় ধরছিল, মানে জড়ায় ধরে ওয়াশরুমের ভিতরে নিয়ে যেতে চাইছিল। যখন আমি জানি না হঠাৎ আমার শরীরে এতটা শক্তি থেকে আসছে। আসার পরে আপনার আমি ওর দিকে ফিরে এক লাথি মারছি ভাই, বিশেষ করতে না। আমি তখন দেখতেছি যে আমাদের ওয়াশরুমটা আপনার টিনের ছিল, তো ওই ওয়াশরুম ভাঙ্গা ও লাগিয়েছেন আপনার প্রায় 10 থেকে 12 মিটার দূরে যে ছিটকে পড়ছে আর কি। আর সাধারণত আমার লাথি খেয়ে এত দূর যাওয়াটাও সম্ভব না। ও দেখলাম উড়ে চলে গেছে, আর এত শক্তি কোত্থেকে আসছে ভাই আমি নিজেও জানি না। যখন এটা হয়েছে তখন আমি এক দৌড়ে ঘরে চলে আসছি। ঘরে আইসা দরজা বন্ধ করে দেখতেছি যে তখন মোবাইলে আপনার রাত্রে 3:20 বা 25 এরকম হবে আর কি। তো এটা করার পরে আমি আমার আম্মু মানে বলছে যে সকালবেলা যে এরকম এরকম হয়েছে। হওয়ার পরে আম্মু আবার কবিরাজের কাছে গেছে। কবিরাজের কাছে গেছে আর কি, কবিরাজ বলতেছে যে ও রাত্রে যেভাবে চলাফেরা করে, মানে যত রাত্রি হোক ও যে কোনো জায়গায় চলে যায়, একটা খারাপ জিনের মানে কবলে পড়ছে আর কি। আগে একটা ছিল, এখন আরেকটা। তো ওই জিনটা নাকি আমার ক্ষতি করবেই ভাই। সত্যি কথা বলতে ওই জিনটা এখন আমার পিছনে পড়ে আছে। আমি কোনোভাবে তাকে পারতেছি না ছাড়াইতে, মানে অনেকভাবে। যখন যেরকম ধরেন আমি ঘুমাইতেছি, আমারে মানে খাট থেকে তুলে আপনার নিচে ফ্লোরে মানে ফালাই দিছে আর কি। তো আপনার আমি ঘুমাইতেছি, ও মানে আমার যে খাট আমাদের বিদেশের ভিতরে আপনার যেরকম ছোট একজনের খাট থাকে, ওই খাটটার ওখান কোণা থেকে দেখতেছি যে কালো একটা হাত আসতেছে। কালো একটা হাত মানে আমার গলার দিকে আসতেছে। তখন আমি চিল্লানি দিয়া ওইটারে মনে করেন না হাত দিয়ে সরাই দিছি। আমি জানি না, যখন আমার ঘুম আসে ওইটা যখন আমাকে ধরবে তখন আমার কোত্থেকে এত ঘুম আসে আমি নিজেও জানি না। আপনার আরো একদিন হয়েছে যে আপনার আমার হাত দুইটা ও মানে আমি সম্ভবত যখন ঘুমাই আমার একটা অভ্যাস, আমি সোজা হয়ে আপনার হাত দুইটা বালিশের মানে পিছনে আমার মাথায় দিয়ে, বালিশ যত উঁচাই থাকুক আমার হাত দুইটা আমার মাথার ভিতরে একটা করে আমি দিই আর কি। তো আমার হাত দুইটা ধইরা আপনার এরকম ধরে লাচাইতেছে আর কি। আমি চোখ খুলে দেখতেছি যে আমার মাথার উপরে কিছু একটা পুতুলের মতো আর কি, যেটাকে জোকার বলা হয়। তো জোকারের মতো নাকটা ছিল লাল। এই যে কিছুদিন আপনার 2-3 দিন আগে যে একটা ঘটনা ঘটছে, আমি আইসা শুইছি, দিনের 10টা বাজে শুইছি। শোয়ার পরে হঠাৎ দেখতেছি যে আমি লড়তে চড়তে পারতেছি না। তখন আমার কিন্তু হুঁশ আছে ভাই, হুঁশ আছে, তবে আমি লড়তে পারতেছি না। তো যখন এটা জোরে একটা ছিটকানি দিছি, ছিটকানি দেওয়ার পরে আমি মানে ছুটে গেছি। ছুটে যাওয়ার পরও দেখতেছি যে আপনার শূন্যের ভিতরে একটা মাথা, আপনার যে মাথাটা আপনার মানে নাকটা ছিল তার লাল, আর মুখগুলা ছিল সাদা, আর তার চুলগুলো সাদা ছিল, তার গাল ভর্তি দাড়ি। এটা দেখার পরে আমি ভাবছিলাম যে তাকে আমি হাত দিয়ে সরাই দিব, তবে আমার সাহস হইতেছিল না যে আমি তাকে সরাই দিব। তো এরকম ঘটনা যখন চলতেছিল, কবিরাজও তাবিজ তোমার দিতেছিল, কিন্তু কোনো কিছুতে কাজ হইতেছিল না। তখন আমিও চিন্তা ভাবনা করছি যে এগুলা যাদের দেশে থাকতে হইতেছে তখন আর দেশে থাকবো না আমি। তো আমি আপনার চলে আসছি ওমানে আসার পরও প্রতিনিয়ত এরকম টুকিটাকে হইতেছে। আমার এখনো আপনার যেরকম মাথায় প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে, যেটা বলার বাইরে ভাই। যে মাথার ভিতরে আপনার একটা সাউন্ড হয় ঝিম 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 ঝিম। আমি ডাক্তারের ইয়াতে গেছি, ওটা ডাক্তারও কোনো কিছু বলতে পারতেছে না। আবার আপনার
এরকম আছে যে আমি ভালো হাঁটাচলা করতেছি, তবে আমার মাথার ভিতরে আপনার এরকম একটা ব্যথা, মানে সবসময় ব্যথা একটা লাগিয়ে থাকে। আমি জানি না এটা আসলে কি, আর আমি এটা থেকে কবে মুক্তি পাবো। আসলে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই জিনিসটা আমার থেকে একটু পিছায়া যায়। আর এটা আমার মানে কি বলবো ভাই, আসলে প্রতিনিয়ত এটা ঘটে যাইতেছে। তো রাসেল ভাই, আমার ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে কল দিয়ে অবশ্যই জানাবেন, কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আমি আগ্রহ পেলে আপনার আরও আমার কাছে অনেক ঘটনা আছে যেগুলো আমার দাদার, তারপর আমাদের বাড়িকে নিয়ে 7টা জিন নিয়ে ঘটনা আছে যেগুলো আমার দাদার আব্বু আমাদের বাড়িতে রেখে গেছিল, এগুলো এখনো আছে। এগুলোর অনেক ঘটনা আছে আমার দাদার সাথে, দাদির সাথে। আপনার যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমি বাকি ঘটনাগুলো আপনাকে পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের মতামত অত্যন্ত জরুরি। যদি আমাদের আজকের এপিসোড ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।